আসসালামু আলাইকুম এন্ড ভেরি গুড ইভিনিং ওয়ান্স এগেইন। তো আজকে আমরা আমাদের আইএসআইএফআরএস এর তৃতীয় সেশন, আপনাদের মনে আছে প্রথম দিন আমরা করেছিলাম কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের উপরে সেশন। তারপরে গত শুক্রবারে আমরা আইএস ওয়ান এর অত্যন্ত এলোবোরেট একটা ক্লাস নিয়েছিলাম। আই হোপ যে ইউ এনজয়েড এ লট। এরপরে আইএস ওয়ান আইএস টু ও আমরা নিয়েছি। আইএস ওয়ান আইএস টু এবং কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তিনটা ক্লাস বোধহয় আমাদের হয়েছে। সো আমরা এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে আজকের আইএসটা অত্যন্ত প্র্যাকটিক্যালি লাগে। আইএস সিক্সটিনের মূলত আহ, মানে কন্টেন্ট হচ্ছে প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট। আর এই প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্টের যে আইএসটা, সেই আইএস এর ভিতরে যেটা আছে রিকগনিশনে ডেফিনেটলি আপনার আমরা জানি রিকগনিশন গত ক্লাসেও আমরা ডিসকাস করেছি। মেজারমেন্টের দুটো হয়, সাবসিকুয়েন্ট এবং ইনিশিয়াল এবং সাবসিকুয়েন্ট মেজারমেন্ট। ইনিশিয়াল মেজারমেন্টও হয় আর হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্টও হয়। তো এই দুটো আমরা দেখব। ডেপ্রিসিয়েশন, হ্যাঁ, এটার মেথড এবং প্রক্রিয়া। আর যদি আমরা উম, এই মেথডের ভিতরে আমরা হচ্ছে এই আহ, আমরা দুইভাবে করতে পারি, একটা কস্ট মডেল আর একটা হচ্ছে রিভ্যালুয়েশন মডেল। যদি রিভ্যালুয়েশন মডেল চুজ করি তাহলে আমরা অ্যাসেটের রিভ্যালুয়েশনও করতে হয়। আর ফাইনালি হচ্ছে এই ফাইনালি না, আরো একটা আছে, সেটা হচ্ছে রিকগনিশন যেমনি থাকে তেমনি আবার ডিরিকগনিশন অথবা ডিসপোজাল থাকে। অ্যান্ড ফাইনালি যেটা হচ্ছে ডিসক্লোজার, এই ডিসক্লোজারটাও আমাদেরকে করতে হবে। সো এই হচ্ছে আইএস 16, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইএস, যেটার হচ্ছে রিকগনিশন, মেজারমেন্ট, ডেপ্রিসিয়েশন, রিভ্যালুয়েশন বা ভ্যালুয়েশন এবং রিভ্যালুয়েশন, এবং ডেফিনেটলি রিকগনিশন অথবা ডিসপোজাল যদি থাকে, আর ডিসক্লোজার। এই হচ্ছে আমাদের এরিয়া। সো উইথ দ্যাট নোট আমরা শুরু করতে চাচ্ছি। যদি কন্টেন্ট, আমরা আজকে কাভারেজ অফ কন্টেন্ট নিয়ে যদি কোনো কোশ্চেন না থাকে আমি পরের স্লাইডে যাচ্ছি। টপিক্সটা বুঝতে কোনো অসুবিধা আছে? বোঝা গেছে টপিক্সটা? জি স্যার, প্লিজ। ওকে, জি। তাহলে এখন আমরা আসেন যে হচ্ছে আসলে প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট, এটা হচ্ছে আসলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে কি পাবো বলেন? আমরা পাবো হচ্ছে গাইডলাইন গুলো পাবো। কি গাইডলাইন পাবো? যেটার আপনার গাইডলাইন গুলো অন রিকগনিশন গাইডলাইনটা আমরা দেখবো। মেজারমেন্ট, ডেপ্রিসিয়েশন, অ্যাসেটের হচ্ছে রিপোর্টিং, এটা হচ্ছে প্রেজেন্টেশন। অ্যাসেটে মানে কিভাবে প্রেজেন্টেশন করব এটাও আমাদের থাকবে, আমি গত স্লাইডে হয়তো বলি নাই। সো প্রেজেন্টেশন ইজ অলসো ভেরি ইম্পর্টেন্ট। তো আমরা পরের পরে যদি দেখি যে আমাদের মূলত আহ, এইখানে যেটা বললাম সেটারই আবার একটু রিপিট করি কুইকলি। সেটা হচ্ছে আপনার আইএস 16, দ্য অবজেক্টিভ অফ আইএস 16 ইজ টু প্রেসক্রাইব দ্য অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট। কি কি অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট? হচ্ছে অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট ফর প্রপার্টি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, পিপিই। আর প্রিন্সিপাল কি কি ইস্যু থাকবে? রিকগনিশন অফ অ্যাসেট, ডিটারমিনেশন অফ দ্য ক্যারিং অ্যামাউন্ট। ক্যারিং অ্যামাউন্ট মানে হচ্ছে অলওয়েজ আপনি জানেন যে যেটা কস্ট বা হচ্ছে রিভ্যালুড রিভ্যালুড কস্ট যে কোনো একটা হবে, সেখান থেকে লেস যাবে হচ্ছে, লেস হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন বাদ দেওয়ার পর যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ক্যারিং ভ্যালু। সো এই ক্যারিং ভ্যালু ইজ ইম্পর্টেন্ট। ডেপ্রিসিয়েশন কিভাবে চার্জ করতে, আর ইম্পেয়ারমেন্ট, এইটা আসলে হচ্ছে আপনার আলাদা একটা আইএস আছে। আইএস, কেউ বলতে পারবেন আইএস কোনটা? এটা ইম্পেয়ারমেন্টটা? স্যার এটা 36। হ্যাঁ, আইএস 36 ইম্পেয়ারমেন্ট। সো মূলত আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছিলাম যে আইএস 16 এর সাথে রিলেটেড আছে। আইএস 16 হচ্ছে একটা আইএস, এর সঙ্গে রিলেটেড আরেকটা আইএস আছে আইএস 40, আর হচ্ছে আরেকটা আইএস হচ্ছে আইএস 36। সো এগুলো মোটামুটি একদম মানে ইন্টার রিলেটেড। হ্যাঁ, আইএস 16, আইএস 40 এবং আইএস 36, ঠিক আছে, এটা খুবই রিলেটেড। আর একটা কাছাকাছি আছে যেটা হচ্ছে আপনার হচ্ছে আইএস 41, সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচারটা হচ্ছে আইএস 41, ওইখানে একটু মানে কাছাকাছি। এগুলোর ভিতরে আপনার কোনো কোনো জায়গায় আমরা যখন কথা বলবো আইএস 16 করতে গিয়ে আমরা আইএস 40 কিছু ডিসকাশন থাকবে, ইম্পেয়ারমেন্ট ডেফিনেটলি থাকবে, এবং আইএস হচ্ছে হচ্ছে 41 অর্থাৎ অ্যাসেট থাকবে। তো আমরা এই এই জিনিসটা আমরা মোটামুটি মাথায় রাখতে হবে যে আমাদের যদি কোনো সময় আইএস রিলেটেড কোনো পরীক্ষায় কোশ্চেন আসে, অথবা আমরা যদি কোনো ইন্টারভিউ বোর্ডে যাই, অথবা প্র্যাকটিক্যাল লাইফে আমরা করতে যেয়ে আমাদের কনফিউশন তৈরি হবে যে এই প্রপার্টিটাকে আমরা আইএস 16 এর আন্ডারে আনবো নাকি আইএস 41 এর আন্ডারে আনবো,
নাকি হচ্ছে আপনার 40-র আন্ডারে আনবো, এবং ইম্পেয়ারমেন্ট কিভাবে করতে হবে, দ্যাট ইজ অলসো এ কোশ্চেন। তো এটা আমরা দেখলাম। IS 16 অ্যাপ্লাই টু দ্য অ্যাকাউন্টিং প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট এক্সেপ্ট, কোনগুলো বাদ, এই বাদেরটাও আপনাদের একটু আগে বললাম যে কতগুলো বাদ যাবে। বাদের ভিতরে আছে হচ্ছে কোনটা, এই যে অ্যাসেট ক্লাসিফাইড ফর সেল ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS 5। IFRS 5টাও একটা আপনাদের এর সাথে কিছুটা রিলেটেড। IFRS 5 হচ্ছে নন কারেন্ট অ্যাসেট হেল্ড ফর সেল অ্যান্ড ডিসকন্টিনিউ অপারেশন। এই আইএসটা সম্পর্কে কারো কোনো কোনো মিনিমাম লেভেলে আইডিয়া আছে যেটা কি বোঝায়? হ্যাভ এনি আইডিয়া? এটা সম্পর্কে আইডিয়া আছে কোনো? জি স্যার, আমি একটু বলতে চাইছি। বলেন প্লিজ। এটা হলো স্যার হচ্ছে আমাদের মানে যে ইউনিটটা আমাদের বিক্রি করতে যাব আর কি, মানে হুম। বন্ধ করে দেব, এরকম একটা ইউনিটকে স্যার বোঝায়। ওকে, গুড, ভেরি গুড। আপনি এক কথায় বলতে পেরেছেন। আমি আর একটু এলাবোরেটলি বলি। ধরেন আমি বিআরবি, বিআরবি অথবা এসএসজি, যে কোনো একটা কোম্পানির একই হবে। এটার একটা আপনার বিজনেস হচ্ছে ফ্যানের বিজনেস করে, ইলেকট্রিক ফ্যান তৈরি করে। ইলেকট্রিক ফ্যানের একটা হচ্ছে টেবিল ফ্যান, আর একটা হচ্ছে সিলিং ফ্যান, ঠিক আছে? সিলিং ফ্যান। এখন এই যে দুইটা ইউনিট, এখন দেখলো টেবিল ফ্যানটা আর একটা আছে এক্সজস্টেড ফ্যান, ওই যে ওয়াশরুম টশরুমে বা রান্না করে লাগায়। তো ধরলাম টেবিল ফ্যান ইউনিটটা কোনো কারণে এটা বন্ধ করবে, এটা চলে না। এই যে ব্যবসাটা বন্ধ করবে, এই একটা ব্যবসার একটা ইউনিট, নট ব্যবসা। যদি বলি যে এসএসজি, এসএসজি ফ্যান লিমিটেড, এটা যদি লিগ্যাল এন্টিটি হয়, এটার নাম যদি এসএসজি ফ্যান লিমিটেড হয়, সরি, এসএসজি ফ্যান লিমিটেড হয়, তার তিনটা আপনার হচ্ছে বিজনেস সেগমেন্ট আছে। এটা বিজনেস সেগমেন্ট বলে, একটা হচ্ছে এক্সজস্টেড এক্সজস্টেড ফ্যান, আর একটা হচ্ছে হচ্ছে টেবিল ফ্যান, আর একটা হচ্ছে সিলিং ফ্যান। তো এখন কোনো কারণে এরা এইটা ডিসিশন নিল টেবিল ফ্যান ইউনিটটা বন্ধ করে দিবে। এই যে একটা লিগ্যাল এন্টিটির তিনটা বিজনেস ইউনিট আছে, যেটাকে আমরা বলছি সেগমেন্ট, সেগমেন্টের একটা সেগমেন্ট বন্ধ করলো, তো এইটার মেশিনারিজ গুলো যখন আপনার সেপারেট করে ফেলবে, তখন যেটা হবে, এটা আমরা আইএফআরএস, কোন আইএফআরএস বলতে পারবেন এটা? IFRS 5। এই IFRS 5 যখন অ্যাপ্লাই করব, তখন আমি এইটাকে কি করব, এই অ্যাসেটগুলোকে আমরা সেপারেট করে ফেলবো, এই অ্যাসেটগুলোকে আলাদা করে ফেলবো। এবং এই অ্যাসেটের উপরে, আরে এই অ্যাসেটের উপরে আর ফার্দার কোনো ডেপ্রিসিয়েশন হবে না, উপরে নো ফার্দার ডেপ্রিসিয়েশন। যখনই আমরা এটা আলাদা করে ফেলবো, যে ইউনিট বন্ধ করব, তখনই আমরা ডেপ্রিসিয়েশন সিজ করে ফেলবো। এটুকু আপাতত জেনে রাখলেন যে এটা তখন IS 16 আন্ডারে আসে না, এটা একটা আলাদা, আমার আলাদা করে ফেলতে হয়, যেটাকে ডেপ্রিসিয়েশন চার্জ করা যায় না, আলাদা হবে ব্যালেন্স শিটে একটা লাইন আইটেম আকারে। ওই ওই প্রপার্টির অ্যাসেটগুলো একসাথে করে ওর এগেনস্টে যদি লাইবিলিটি থাকে সেটাকে বাদ দিয়ে নেট অফ করে একটা ইউনিট আকারে শো করতে হয়, যেটাকে ডেপ্রিসিয়েশনটা তখন করা যায় না। এই পয়েন্টটা বুঝছেন কিনা যে আইএস, আইএস হচ্ছে আপনার 5-এর কন্টেন্টটা বুঝছেন? হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ IS 5? মানে ডিটেলে তো বলি নেই, কন্টেন্টটা বুঝছেন কিনা? जी सर। তো এইটা হচ্ছে তখন এই আমরা 16-এর আন্ডারে এটা থাকবে না, এটা আলাদা। 16-এর আন্ডারে 41 থাকবে না, আমি বলছি অলরেডি। আরেকটা আছে এক্সপ্লোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ অ্যাসেট রিকগনাইজ ইন অ্যাকর্ডেন্স উইথ IFRS 6। এক্সপ্লোরেশন অ্যান্ড ইভ্যালুয়েশন অফ দ্য মিনারেল রিসোর্সেস, মিনারেল রাইট, মিনারেল রিজার্ভ, সাচ অ্যাজ অয়েল, ন্যাচারাল গ্যাস, সিমিলার নন রিজেনারেটিভ রিসোর্সেস। অর্থাৎ এটা আবার আপনার গ্যাস অথবা অয়েল একবার তুলে ফেললে এটা রিজেনারেট হয় না, এরকম জিনিস। হ্যাঁ, এখন এই যে IFRS 6, এইটার ক্ষেত্রে আমরা কয় ধরনের অ্যাসেট, অ্যাসেট ক্যাটাগরি কতগুলো ভাগ করতে পারি বলেন তো? অ্যাসেটকে আমরা কয়টা ভাগে রাখতে পারি বলেন তো কেউ একজন, যে আমরা এতগুলো অ্যাসেট আছে ক্যাটাগরি? স্যার এটা হচ্ছে স্যার আমরা হচ্ছে স্যার ওই যে টানজেবল অ্যাসেট আছে স্যার, যেগুলো হচ্ছে একটা হচ্ছে স্যার টেনজিবল অ্যাসেট, হ্যাঁ জি, বলেন। আরেকটা হচ্ছে স্যার ইনটানজেবল অ্যাসেট স্যার, আর একটা হচ্ছে যেগুলো ইনটেনজিবল অ্যাসেট, হ্যাঁ, ইনটেনজিবল অ্যাসেট। আর একটা কি? আরেকটা হচ্ছে ন্যাচারাল স্যার যেগুলো। একটা হচ্ছে ন্যাচারাল রিসোর্সেস, যেটা হচ্ছে আপনার এটাও অ্যাসেট, বাট এই ন্যাচারাল রিসোর্সের অ্যাসেটটা চলে আসবে এখানে। ধরেন বাংলাদেশে শেভরন আছে, এর আগে ইউনিকল ছিল, কেয়ান এনার্জি ছিল, তাদেরও কিন্তু এটা অ্যাসেট, বাট এই অ্যাসেটটা তারা
হচ্ছে নট IS16 আন্ডারে দেখাবে না, তাদের নতুন তাদের একটা IFRS 16 IFRS 6 এর আন্ডারে দেখাবে এটা। এটাও এখানে এক্সেপশন, এটা আমাদের IS16 আসবে না। সো IS16 এইগুলো বাদে, এবং IS41 তো অলরেডি বলছি যে এগ্রিকালচার আসবে না, সো এইগুলো বাদে, এবং IS40ও আসবে না। IS40 হচ্ছে, সেটা আমি পরে দেখাচ্ছি যে IS40টাও একটু IFRS 16 এর কাছাকাছি, বাট কিছুটা ডিফারেন্স আছে। সো দেন এখন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট টেনজিবল অ্যাসেট আইটেম, এটা কি কি হয় এটার একটা দেখেন, যে এটাকে এই ডেফিনেশনটা খেয়াল করলে বুঝতে পারবেন। বলা হচ্ছে যে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যেটা IS16 এর আন্ডারে আসবে, এই IS16 এর আন্ডারে আসলে এর ডেফিনেশনটা হবে আর হেল্ড ফর ইউজ ইন প্রোডাকশন or supply of goods or service or rental for others or administrative building or are and expected to be used during more than one period। তাহলে এক বছরের, 1 ইয়ার, 1 ইয়ার প্লাস হইতে হবে অ্যাসেট হইতে গেলে, না একটা পিরিয়ডের বেশি, মানে এক বছরের বেশি। সেকেন্ড হইতে হবে যে প্রোডাকশনের জন্য ইউজ করবেন, অথবা সাপ্লাই অফ গুডস, যেমন ধরেন আপনি কাভার্ড ভ্যান, তারপরে ট্রাক, এগুলা। রেন্টাল, আপনি ফ্যাক্টরির একটা অংশ ইউজ করছেন, একটা অংশ আপনি ইউজ করছেন, আর একটা অংশ আপনি সেকেন্ড, আর একটা অংশ, 1/3 অংশটা আপনি কি করলেন, অন্যকে ভাড়া দিয়ে দিলেন, অথবা ওইটাকে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করালেন, এরকম যদি করেন, তখনও এইটা IS16 আন্ডারেই থাকবে, এটা IS16 আন্ডারে থাকবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস, যে কোনো অফিসেরই হেড অফিস, যেমন এসএসজির উদাহরণ দিলাম, এসএসজির ধরেন ফ্যাক্টরিগুলো নারায়ণগঞ্জে আছে, হ্যাঁ, নারায়ণগঞ্জে আছে, তারপরে হচ্ছে আপনার মুন্সিগঞ্জে আছে, হ্যাঁ, মুন্সিগঞ্জে আছে, হ্যাঁ। তো এই যে ফ্যাক্টরিগুলো আছে, এখানেও তাদের অ্যাসেট আছে, কিন্তু তাদের একটা হেড অফিস আছে তেজগাঁতে, ওই হেড অফিসটা মূলত অ্যাডমিনিস্ট্রেটিভ পারপাস ইউজ হয়। ওই হেড অফিসের বিল্ডিংটাও কিন্তু প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের আন্ডারে আসবে। আর এখানে একটা ইয়ে কি বলছে, অ্যান্ড এক্সপেক্টেড টু বি ইউজ ডিউরিং মোর দ্যান ওয়ান পিরিয়ড, মানে একটা পিরিয়ডের বেশি সময় ইউজ করলে এটা অ্যাসেটে পড়বে, আদারওয়াইজ এটা অ্যাসেট হবে না। আচ্ছা, এই রিলেটেড আরেকটা জিনিস আপনাদেরকে একটু বলে রাখি, IFRS 16 এর সাথে এখানে কিছুটা একটা, আমি এতগুলো আইএস বললাম, তো IFRS 16 এর একটা মিল আছে। হোয়াট ইজ দ্য কন্টেন্ট অফ IFRS 16, কেউ একজন বলেন তো, IFRS 16 কি? স্যার প্রপার্টি প্ল্যান এন্ড ইকুইপমেন্ট, পিপি। না, আইএফআরএস, ও আইএফআরএস, সরি আইএস না। সরি সরি সরি। IFRS 16 কি? IFRS 16 হচ্ছে লিজ, অর্থাৎ এতক্ষণ যে আলাপ করছিলাম এটা তো আপনার নিজের কেনা অ্যাসেট। আবার আপনি যদি লিজ নেন কারোর থেকে, এই লিজটা যদি মোর দ্যান 1 ইয়ার হয়, সেটাও একটা অ্যাসেট আসবে, বাট সেই অ্যাসেটটা আসবে কোথায়, IFRS 16 আন্ডারে। এই অ্যাসেটটার নাম দিব রাইট টু ইউজ অ্যাসেট। মূলত এটা আপনার হচ্ছে IFRS 16 আন্ডার আসবে, সেটা হচ্ছে লিজের মাধ্যমে যদি কোনো অ্যাসেট আপনি ইউজ করেন, লিজের মাধ্যমে যদি কোনো অ্যাসেট ইউজ করেন, সেই অ্যাসেটটাও আপনার অ্যাসেট, বাট দিস অ্যাসেট ইজ নট, উইল নট বি কনসিডার আন্ডার IS16 প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, ওইটা হবে লিজের আন্ডার, লিজ। লাস্ট পয়েন্টটা বুঝছেন কিনা, শেষের পয়েন্টটা বোঝা গেছে? জি স্যার। তো এখন এই এই IS16 এর সাথে কোন কোন আইএস গুলো, IFRS গুলো আপনার কন্ট্রাডিক্ট করতে পারে বা এটার সাথে আলাপ করতে হবে, লিঙ্ক আপটা করে দিলাম। সেটা হচ্ছে IS16, একই সঙ্গে সঙ্গে 36 বুঝতে হবে, আমি পরে বলছি। IS36, IS40, IS41, IFRS 5, IFRS 6 এবং হচ্ছে IFRS 16, এগুলা কাছাকাছি কিছু জিনিস থাকে। তো এখানে আপনার ওই যে বললাম যে এই সংজ্ঞাটা একটা বড় পারপাস হচ্ছে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, একটা সংজ্ঞা কি, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট পারপাস হইতে হবে আইদার প্রোডাকশন, অথবা আপনার রেন্টাল, অথবা অ্যাডমিন, অথবা তিনটা মিলে একসাথে হইতে পারে। আর এটা মোর দ্যান ওয়ান পিরিয়ড হইতে হবে, এটা মোর দ্যান 1 ইয়ার, ওয়ান পিরিয়ড, তা না হলে আপনি এটাকে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টে ফেলানো যাবে না। সো অলরেডি আমরা এই ডিসকাশন করেছি, এটা জাস্ট স্লাইড ছিল এই জন্য পড়লাম, বাট অলরেডি এটা আমরা ডিসকাস করেছি, এটা অলরেডি ডিসকাসড, হ্যাঁ। আচ্ছা, তারপরে আপনি আসেন রিকগনিশন। এখন আপনি লেটস সে, আপনি লেটস সে আপনি একটা উদাহরণ দিই, আপনি এক্সট্রিম একটা উদাহরণ দিই, হ্যাঁ। ধরেন বসুন্ধরা থেকে আমরা কয়েক বন্ধু মিলে 2009 সালে, 2009 সালে একটা ল্যান্ড কিনছিলাম। আমরা আমরা ধরেন বন্ধুগুলোর একটা কোম্পানি আছে, এটার নাম হচ্ছে লেটস সে ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, একটা কোম্পানি। বসুন্ধরা থেকে একটা ল্যান্ড পারচেস করছিলাম 2009 সালে।
তো এই ল্যান্ডটা কি করছে, আমরা টাকা দিয়ে দিছি, দেওয়ার পর তারা একটা রেজিস্ট্রেশনও দিয়ে দিয়েছে। হ্যাঁ, রেজিস্ট্রেশনও দিয়ে দিছে, কিন্তু এটা হ্যান্ড ওভার করে নাই, তখন হ্যান্ড ওভার করে নাই। 2009 সালে তো করে নাই, 2025 সাল পর্যন্ত করে নাই। এখন বসুন্ধরা আলাপ করার চেষ্টা করতেছে যে স্যার আসেন, আপনার প্রিন্সিপাল অ্যামাউন্ট যেটা জমা দিছিলেন ওটা ফেরত নিবেন কি নিবেন না। এখন কোশ্চেন হচ্ছে, যখন ল্যান্ডের রেজিস্ট্রেশন পেয়েছেন, আপনার মাথায় কি কাজ করছে? আপনি তো রেজিস্ট্রেশন পেয়েছেন, তাই এই এই যে ফ্রেন্ডস ইন্টারন্যাশনাল লিমিটেড, তখন কি এটা সরাসরি তার প্ল্যান্ট প্রপার্টি অ্যান্ড ইকুইপমেন্ট পিপিই তে ঢুকায় ফেলানোর লজিক ছিল নাকি লজিক ছিল না? এটা কি ওটা উচিত ছিল? তখন কি ঢুকাইতে পারতাম আমরা? না, উচিত ছিল না। কেন পারতাম না? স্যার দখল নিতে পারিনি এই জন্য স্যার। হ্যাঁ, দখল নিতে পারে, রাইট। তো দখল নেওয়াটা ধরেন আমরা, দখল নেওয়াটা আমরা হচ্ছে টেকনিক্যাল, এই যদি মানে বলি আমাদের নর্মাল আমাদের ভাষা, বাট বিজনেস জার্গন বা অ্যাকাউন্টিং জার্গন যদি বলি তাহলে এইভাবে বলতে হবে যে আমাকে দখল দেয় নাই, তো সেটাকে আমি ওভাবে না বলে আমি বলবো হচ্ছে এই যে ফিউচার ইকোনমিক বেনিফিট, অর্থাৎ এই ফিউচার ওই ল্যান্ডটা নিয়ে, আমি ল্যান্ডটা যদি পেয়ে যেতাম তাহলে ওটা বিল্ডিং করে আমি বিক্রি করতে পারতাম, বিল্ডিং করে থাকতে পারতাম, ওই ল্যান্ডটা ভাড়া দিতে পারতাম, বিল্ডিং করে ভাড়া দিতে পারতাম, তার মানে ফিউচার ইকোনমিক বেনিফিট আমার কাছে চলে আসতো, আমি এটাকে এটাকে ভোগ করতাম বাংলায় যদি বলি। ওই ল্যান্ডটার রিস্কটা আমার ঘাড়ে পড়তো, এটা ওইখানে ল্যান্ডটা নেওয়ার পরে এই রিস্ক রিওয়ার্ড আমার কাছে চলে আসতো। এখন রিস্ক রিওয়ার্ডও আমার কাছে আসে নাই, কারণ বসুন্ধরা হ্যান্ড ওভারই করে নাই। এটা আমি ভাড়াও দিতে পারছি না, বিল্ডিংও বানাতে পারছি না, তার মানে ইকোনমিক বেনিফিট আমি পাচ্ছি না। অতএব এটা আমার টাকা দেওয়ার পর, রেজিস্ট্রেশন হওয়ার পরেও আমি এটা হিসাবে দেখাতে পারবো না। আর একটা হচ্ছে কস্ট রিলায়েবলি মেজার্ড। কস্ট রিলায়েবলি মেজার্ড হচ্ছে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে ধরেন, লেটস সে আমি একটা উদাহরণ দিই, ধরেন আপনার বন্ধু ল্যান্ডের ব্যবসা করে, হ্যাঁ, ল্যান্ডের ব্যবসা করে। এখন না, আপনার বন্ধু, আমি ল্যান্ডের বলবো না, আপনার বন্ধু হচ্ছে কিসের ব্যবসা করে? অ্যাপার্টমেন্টের ব্যবসা করে, অ্যাপার্টমেন্ট বানায়, ল্যান্ড কিনে অ্যাপার্টমেন্ট বানায়। তো এখন সে আপনার একটা ফ্ল্যাট বিক্রি করলো, আপনার হচ্ছে উত্তরাতে, হ্যাঁ, ফ্ল্যাট বিক্রি করলো লেটসে আপনার 1200 SFT। এখন ধরেন আপনি এই এই ফ্ল্যাটটা বানানো হলো, দাম রাফলি বলছে যে অন্যদের কাছে 1 কোটি টাকা হচ্ছে বিক্রি করি, 1 কোটি টাকা, 1 লাখ, হ্যাঁ, 1 কোটি টাকায় বিক্রি করি। তোমার সাথে আমি কথা বলে দেখবো যে আমার কস্টিং কত আসে, কস্টিং কত আসে, কস্টিং এর সাথে মাত্র 5% যোগ করে, তুমি যদি বন্ধু 5% দিব। এখন খেয়াল করেন, ফ্ল্যাটটা তৈরি হয়ে গেছে, ফ্ল্যাটটা আপনাকে দিয়েও দিয়েছে, হ্যান্ড ওভার দিয়ে দিয়েছে, হ্যান্ড ওভার দিয়েছে, হ্যান্ড ওভার দেওয়ার পরে আপনি উঠে গেছেন, ওখানে ব্যবহার শুরু করছেন, ইউজ টু ইউজ ইট, ইউ স্টার্টেড ইউজিং ইট, হ্যাঁ, ইউ স্টার্টেড ইউজিং ইট। দেখেন, ফ্ল্যাট দিয়ে দিছে, আপনি টাকা হয়তো পুরা 1 কোটি না দিলেও লেটসে 80 লাখ টাকা দিয়েছেন, 80 লাখ টাকা দিয়েছেন, তারপরে আর দিতে হবে কি হবে না আপনি জানেন না। এর ভিতরে আপনাকে সে দিয়েও দিয়েছে, ইভেন সে হ্যান্ড ওভারও দেওয়ার পরে রেজিস্ট্রেশনও দিয়ে দিতে পারে। কেন রেজিস্ট্রেশন? আপনার যেহেতু বন্ধু, সে জানে রেজিস্ট্রেশন তো মৌজা ভ্যালু হয়, 1 কোটি টাকা দাম হলেও রেজিস্ট্রেশন ভ্যালু আসবে লেটসে 55 লাখ বা 60 লাখ, সো রেজিস্ট্রেশনও দিয়ে দিল। তা আপনি ফ্ল্যাটটা আপনার বন্ধুর কোম্পানি থেকে আপনি কিনলেন, কিনে অন্যদের কাছে 1 কোটি টাকায় বিক্রি করেছে, বাট আপনি আপাতত 80 লাখ টাকা দিয়েছেন, বন্ধু বলছে যে আমি কস্টিংটা শেষ হোক, এখনো করতে পারিনি, করলে অন্যের কাছে 1 কোটি টাকা নিলেও তোমার থেকে হয়তো কিছু কম নিব। সেটা কত কম নিব? ফর্মুলাটা হচ্ছে আমার কস্টিং দেখার পর আমি দেখবো 5% প্রফিট করবো, তাতে এটা 95 হইতে পারে, 90 হইতে পারে, 92 হইতে পারে, 88 হইতে পারে। তো তুমি এটা দিয়ে দিবা? বলছে হ্যাঁ বন্ধু দিয়ে দিব। তাহলে ঠিক আছে, তুমি উঠে যাও, যেহেতু ফ্ল্যাট কমপ্লিট, তুমিও রেজিস্ট্রেশন নিয়ে নাও, ধরলাম তর্কের খাতিরে সে রেজিস্ট্রেশনও দিয়ে দিল, রেজিস্ট্রেশন ভ্যালু দেখাইছে হচ্ছে 55 লাখ টাকা। এখন এই স্টেজে এসে এখন যে অবস্থায় আমি আছি, সে অবস্থায় কি এই যে কন্ডিশন বলছিলাম, দুইটা কন্ডিশন, একটা হচ্ছে আপনার রিস্ক রিওয়ার্ড কি হ্যান্ড ওভার হয়েছে কি হয়নি, মানে আপনি কি এটা ইকোনমিক বেনিফিট পাচ্ছেন কি পাচ্ছেন না, প্রথম কথা। আপনার পাচ্ছি, বন্ধুর ফ্ল্যাট, হ্যাঁ, বেনিফিট পাচ্ছি। আচ্ছা, প্রথম বেনিফিট পাচ্ছেন, এরপরে হ্যান্ড ওভার করে ফেলছে, এই বিল্ডিং এর ভিতর থেকে যদি আপনার ভূমিকম্প হয়, এটা ভূমিকম্প হয়ে ভেঙে গেলে, আপনি হ্যান্ড ওভার যেহেতু পেয়ে গেছেন, ভূমিকম্প হয়ে ভেঙে গেলে এটা রিস্কটা কার ঘাড়ে? আপনার বন্ধুর কোম্পানি না আপনার? স্যার এটা যেহেতু আমাদের হ্যান্ড ঘাড়ে, ওভার হয়ে গেছে আমাদের তাহলে ঘাড়ে। সেক্ষেত্রে তো আমাদেরই হ্যাঁ, পাওয়া তার মানে আপনি এটার এটার ফিউচার ইকোনমিক বেনিফিটও আপনি পাচ্ছেন, এটা আপনি ইউজ করছেন অথবা ভাড়া দিচ্ছেন।
রিস্কটা আপনার ঘাড়ে, কারণ এটার ইন্স্যুরেন্স আপনাকে করতে হচ্ছে যেহেতু রেজিস্ট্রেশন হয়ে গেছে। রিস্ক রিওয়ার্ড হ্যান্ড ওভার হয়ে গেছে, ইকোনমিক বেনিফিট পাচ্ছেন, অনলি কস্ট এখনো রিলায়েবলি মেজর করা যায় না, এটা আপনার কস্টিংটা জানে না। এই ক্ষেত্রেও পিপি রিকগনিশন হবে না। তার মানে পিপি রিকগনিশন করতে গেলে রিস্ক, আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট আপনার কাছে আসতে হবে, রিওয়ার্ড এবং রিস্ক দুইটা হ্যান্ড ওভার হইতে হবে, একই সঙ্গে সঙ্গে কস্টটাকে রিলায়েবল মেজর করতে হবে, দেন ইউ ক্যান রিকগনাইজ দিস ইজ অ্যান অ্যাসেট ইন ইয়োর বুক। এটা বোঝা গেছে? ক্লিয়ার? এটা খুব ইজি করে আমি বললাম, মানে হয়তো যারা আগে আইএসএফএস পড়েছেন তাদের কাছে মনে হতে পারে স্যার এত ভেঙে ভেঙে কেন বলছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই এই স্লাইড দিয়ে অনেকটাই কিন্তু বোঝা যায়। আর ইউ মানে কনফিডেন্ট যে এখন বলতে পারবেন, আমি যদি বলি যে আপনার পিপি রিকগনিশন, ইনিশিয়াল রিকগনিশন ক্রাইটেরিয়া কি বলতে পারবেন? কেউ একজন বলেন তো যে কি প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের রিকগনিশন ক্রাইটেরিয়াটা জি স্যার, পাওয়া যাবে। বলেন। একটা হচ্ছে ফিউচার ইকোনমিক বেনিফিট, আর হুম, একটা হচ্ছে কস্ট রিলায়েবিলিটি, মানে ফিউচার রিলায়েবলি মেজর্ড, হ্যাঁ রিয়েল মেজর না। আর মেজর। আর এই দুটো তো স্যার। না, এই যে রিস্ক রিওয়ার্ড, এই যে আপনার হ্যাঁ, ফিউচার ইকোনমি বেনিফিট পাবেন প্লাস বেনিফিটের ফিউচার ইকোনমি বেনিফিট আপনি পাবেন প্লাস রিস্ক অ্যান্ড রিওয়ার্ড হচ্ছে আপনার ঘাড়েই চলে আসবে, এবং আপনি কস্টটাকে রিলায়েবল মেজর করতে পারবেন। এই তিনটা ঘটনা যদি একসাথে ঘটে তাহলে আপনি হচ্ছে এটাকে করতে পারবেন। বুঝা গেল? জি জি। ওকে, ওকে। তাহলে এবার আসেন ইনিশিয়াল কস্ট। ইনিশিয়াল, ওই যে বললাম না রিকগনিশনের ভিতর দুইটা হয়, ইনিশিয়াল রিকগনিশন, সাবসিকুয়েন্ট রিকগনিশন। ইনিশিয়াল রিকগনিশন কি, ইনিশিয়াল কস্ট কি কি হবে? সাম আইটেম অফ প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট মে বি নেসেসারি টু অ্যাকোয়ার ফর দ্য সেফটি এনভায়রনমেন্ট রিজন। লেটস সে আপনি একটা গাড়ি কিনছেন, ইউ পারচেজ এ গাড়ি অথবা কার, আপনি কিনেছেন। কেনার পরে আপনি এটাকে আপনার হচ্ছে এই গাড়িকে আপনার হচ্ছে সেফটি করার জন্য আপনি হয়তো একটা সেফটি মেজর বা কোনো সিসি ক্যামেরা বা এগুলো আপনি যোগ করলেন। তাহলে এই যে গাড়ি কিনলেন সাথে এটা সিসি ক্যামেরা লাগালেন ছিল না, অথবা আপনি ব্রেকের একটা একটা এমন ইকুইপমেন্ট করলেন যে এটা 100 কিলোমিটার পার আওয়ার যদি বেশি হয় তখনই আপনি এটা অটোমেটিকলি আপনাকে ইন্ডিকেশন দিবে। তার মানে এই প্ল্যান্ট প্রপার্টি ইকুইপমেন্ট যেটা কিনলেন সেটা হইতে পারে একটা মেশিন, হইতে পারে একটা গাড়ি, এটার আপনি কেনার পরে সেফটি এনভায়রনমেন্টের জন্য কিছু জিনিস আসলে সেটাও যোগ হবে এই খরচের সাথে। অলদো দে ডু নট ডাইরেক্টলি ইনক্রিজ দ্য ফিউচার ইকোনমি, এটা কিন্তু আপনার ফিউচার ইকোনমিক বেনিফিট বাড়াবে না, কিন্তু যেহেতু আপনার সেফটি ইকুইপমেন্ট, যেমন আপনি বিল্ডিং কিনলেন, বিল্ডিং কিনে আপনি লিফট আছে, লিফটে একটা ভালো আপনার এটাকে বলে অল্টারনেটর, মানে লিফটটা যদি যদি কোনো কারণে বন্ধ হয় এটা ছিঁড়ে নিচে পড়ে যাবে না, এটা ইমিডিয়েট নিচের ফ্লোরে যে আটকায় যাবে এরকম একটা ডিভাইস ইকুইপমেন্ট লাগানো থাকার কথা। ধরেন আপনি যে অ্যাপার্টমেন্টের কোম্পানি থেকে কিনেছেন, যে রিয়েল এস্টেট কোম্পানিতে গিয়েছে ওরা দেয়নি, আপনি এটা কিনে যোগ করলেন, তখন এটা আপনার সরাসরি ইকোনমিক বেনিফিট হবে না, স্টিল আপনি এটা অ্যাড করবেন। ফর এক্সাম্পল ওয়াটার ক্লিনিং স্টেশন মাইট বি নেসেসারি ইন অর্ডার টু প্রসেস ইয়োর কেমিক্যাল। আপনি একটা ফ্যাক্টরি করলেন যেখানে কেমিক্যাল তৈরি করছেন, হ্যাঁ, আপনি কেমিক্যাল, লেটস আমি কেমিক্যাল না বলি, টিস্যু, এই যে আপনার টিস্যু ইউজ করি না, টয়লেট টিস্যু অথবা ফেসিয়াল টিস্যু, এই টিস্যু তৈরি করার জন্য আপনাকে ইটিপি করতে হবে, ইটিপি, ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান। হুম, এই ইটিপি যখন আপনি করবেন, এই ইটিপিটা কিন্তু সরাসরি আপনার কোনো রেভিনিউ দিবে না, কিন্তু ইটিপি অলসো ইওর পিপি। বোঝা গেল পয়েন্টটা? জি স্যার। ওকে, ওকে। দেন দেন আসেন আপনার সাবসিকুয়েন্ট কস্ট কি। সাবসিকুয়েন্ট কস্টের দুইটা ভাগ, একটা হচ্ছে একটা কস্টকে বলে হচ্ছে ডে টু ডে সার্ভিসিং। লেটস গাড়ি কিনলেন, কার, এখন কারের ভিতরে আপনার ফুয়েল ভরতে হবে, ফুয়েল ঢুকাবেন, তারপরে ধরেন এসি ফিল্টার, সরি এসি ফিল্টার একটা ইউজ করলেন, এই খরচগুলো কিন্তু, অথবা আপনি গিয়ার অয়েল চেঞ্জ করলেন, মোবিল মানে গিয়ার অয়েল যেটা, হ্যাঁ, চেঞ্জ করলেন, ব্রেক শু চেঞ্জ করলেন, এই সবগুলো কিন্তু ডে টু ডে সার্ভিসিং, এটা অ্যাসেটে অ্যাড হবে না। মানে গাড়ি কিনে ইউজ করতে যে আপনার নর্মাল যে 3 মাস পরে অথবা লেটসে 2000 কিলোমিটার পরে এরকম, মানে এরকম আপনার হিসাব থাকে না, 2000 কিলোমিটার অথবা 2 মাস পরে যে সার্ভিসিং করতে হয়, এই সার্ভিসিং খরচটাকে আমরা বলবো
ডে টু ডে সার্ভিসিং এটা অ্যাসেটের সাথে ক্যাপিটালাইজ হবে না, এটা আপনার মেনটেনেন্স হিসেবে ঢুকাই দিতে হবে, এটা গাড়ির খরচের সাথে যোগ হবে না। এই পয়েন্টটা বোঝা গেছে? জি স্যার। কিন্তু কিন্তু দেখেন, যদি এমন হয় হাউএভার সাম পার্ট অফ দ্য আইটেম পিপি মে বি রিকোয়ার্ড টু রিপ্লেস দ্য রেগুলার ইন্টারভেল, সেটা হচ্ছে যেমন আপনি যদি এটা গাড়ি লাগে, আমার যেমন যে লাস্ট যে গাড়িটা ইউজ করতাম এই গাড়িতে আমার ইঞ্জিন চেঞ্জ করতে হয়েছে, ঠিক আছে? ইঞ্জিন চেঞ্জ যদি করতে হয়, হ্যাঁ, তখন কিন্তু এই গাড়ির ইঞ্জিনটা একটা মেজর খরচ। ধরি গাড়ির দাম যদি 15 লাখ হতো, একটা নতুন ইঞ্জিন লাগাইতে গেলে 1.5 লাখ টাকা লাগে, হুইচ ইজ কম্পারেটিভলি বড় ফিগার। এইটা কিন্তু এই 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 এই- এই ইয়েতে ডে টু ডে সার্ভিসিং এ ঢুকাবো না, এটা কিন্তু যে গাড়ির যে 15 লাখ ছিল ইনিশিয়াল খরচ, তার সাথে 1.5 লাখ যোগ করবো, করে আমরা আবার নতুন করে ডেপ্রিসিয়েশন বেড়ে যাবে আগের থেকে। তার মানে মেজর যদি কোনো চেঞ্জ আসে তখন এটা আমরা কি করি, অ্যাড করি। আর যদি ছোটখাটো খরচ হয় যেটা মেনটেনেন্সে দিয়ে দিই। আর যদি গাড়ির চাকা চেঞ্জ করতে হয় সেক্ষেত্রে? টাকা চেঞ্জ হচ্ছে মেনটেনেন্সে, চাকা মানে এটা মেজর কোনো যদি চেঞ্জ না, মানে মোট কথা হচ্ছে আপনি চাকা, গিয়ার অয়েল, হাবিজাবি এগুলো কিন্তু মেজর পার্ট না। ধরেন আমি ধরলাম আমি লাফরি একটা পলিসি বানালাম, আমি একটা অ্যাকাউন্টিং পলিসি করলাম যে আমি অ্যাসেটের যে ভ্যালু তার 10%-এর কাছাকাছি হইলে আমি মেজর ধরি, বা আমি এখানে একটা কন্ডিশন আছে, যেমন ধরেন এটা ওই ওই অ্যাসেটটা লাইফ টাইম বাড়াবে, এটা একটা নর্মালি একটা রুল আছে, সেটা হচ্ছে এফএসবি তে রুলটা ছিল লাইফ টাইম বাড়াবে, যে অ্যাসেটটা আপনি কিনলেন সেটা লাইফ টাইম ইনক্রিজ করবে, বাড়াবে। আর একটা হইতে পারে যে যেমন একটা বাস কিনছেন, এই বাসটা হচ্ছে নন এসি ছিল, এসি নন নন এয়ার কন্ডিশন ছিল, আপনি পরে একটা এসি এক্সটার্নালি কিনে গাড়িটাতে ইনস্টল করলেন, তাহলে আইদার আপনার ওই অ্যাসের লাইফ টাইম বাড়াবে, অথবা যাত্রী সেবা, মানে যেটা হচ্ছে কাস্টমার সেবা সিগনিফিকেন্টলি ইমপ্রুভ করবে, এরকম হলেই সেগুলোকে অ্যাসেট হিসেবে নেওয়া হয়। আদারওয়াইজ ধরেন গাড়ির বাইরে রং করলেন, বাসের বাইরে রং করলেন, সিট কভার চেঞ্জ করলেন, এটা কিন্তু সিগনিফিকেন্টলি কোনো যাত্রী সেবা বাড়াবে না, কিন্তু নন এসি একটা বাসকে যখন এসি করে ফেলবেন তখন কিন্তু এটা একটা মেজর খরচ হবে, কারণ এটাকে এয়ার প্রুফ করতে হবে, হাবিজাবি করে বসাইতে হবে, অনেক কিছু করতে হবে, ঠিক আছে? সো এই কারণে হচ্ছে আপনার লাইফ টাইম বাড়ালে, অথবা যদি সিগনিফিকেন্টলি হচ্ছে কাস্টমারের বেনিফিট ইনক্রিজ করে, তখন এটাকে আমরা সাধারণত অ্যাসেটের লাইফ টাইম বাড়াই। বাট এটা আসলে ওরকম একদম হার্ড অ্যান্ড ফাস্ট রুল নাই, এটা হচ্ছে এটাই বলছে যে হাউএভার সাম পার্ট অফ দ্য আইটেম অফ পিপি মে বি রিকোয়ার রিপ্লেসমেন্ট দ্য রেগুলার ইন্টারভেল, ফর এক্সাম্পল এয়ারক্রাফট ইন্টেরিয়র, এটাও কিন্তু সাবসিকুয়েন্ট খরচ। কিন্তু যদি বড় ধরনের খরচ হয়, যেটা আমরা এই স্লাইডে নাই, বড় ধরনের খরচ হইলে সেটা আমরা অ্যাড করব। সেটা কিরকম দেখেন, এই যে এখানে আছে সাবসিকুয়েন্ট খরচ, দেখেন আমি যে কথাটা বললাম অলরেডি আছে। কি একটা সাবসিকুয়েন্ট খরচ হলো, ওই যে বললাম যে আপনি আপনি একটু আগে কি এক্সাম্পল দিলেন যেন ভাই, সিট কভার না কি যেন বললেন গাড়ির ক্ষেত্রে? চাকা বলছে, চাকা। গাড়ির ও আচ্ছা, চাকা, চাকা, হ্যাঁ। তো গাড়ির চাকা বলছে চাকা স্যার, চাকা। হ্যাঁ হ্যাঁ, চাকা, চাকা চেঞ্জ করলে কি হবে এটা একটা কোশ্চেন, আর গাড়ির ইঞ্জিন চেঞ্জ করলে কি হবে, হ্যাঁ, এই দুটো কোশ্চেন। এই কোশ্চেন দুইটারই অ্যান্সার আপনি এখানে পাবেন, এটা একটা দুইটাই একটা সাবসিকুয়েন্ট খরচ, এই দুইটাই একটা এটা একটা চাকাও একটা সাবসিকুয়েন্ট খরচ, ইঞ্জিনটাও, হ্যাঁ, ইঞ্জিনটাও একটা সাবসিকুয়েন্ট খরচ। এখন এই চাকাটা হচ্ছে ডে টু ডে চলে যাবে, আর এই ইঞ্জিনটা একটা বড় খরচ, ধরেন 1.5 লাখ বা 2 লাখ টাকা লাগলো, এটা বড় খরচ। হ্যাঁ, কিন্তু এইটাকে ক্রাইটেরিয়ার জন্য কতগুলো কোশ্চেন করতে হবে। বলা হয় যে ইকোনমিক ফিউচার বেনিফিট বাড়াবে, অবশ্যই বাড়াবে, কারণ যে গাড়িটা হচ্ছে ইঞ্জিন চলার পরেই হয়তো একটু স্পিড বেশি পাবে, অথবা ভালো হবে, হ্যাঁ, এসি আগে ঠান্ডা কম হইতো, এখন ঠান্ডা বেশি হবে, এরকম। তার মানে এক, তাহলে এটা একটা কন্ডিশন। দ্বিতীয় হচ্ছে রিস্ক অ্যান্ড রিওয়ার্ড, হ্যাঁ, এটা তো আপনারই থাকলো, গাড়ি তো আপনার, আপনার গাড়িতে আপনি ইঞ্জিন লাগাইছেন। আর একটা হচ্ছে কস্ট রিলায়েবিলিটি মেজর, হ্যাঁ, এটা ইঞ্জিনটা কিন্তু আপনার কত টাকা জানলেন। এই তিনটা ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে সাবসিকুয়েন্ট পজিশনে অ্যাসেট হবে নাকি অ্যাসেট হবে না, এক্সপেন্স হবে, এটা কোশ্চেন আছে। মেজর ইনস্পেকশন, মানে আপনি দেখবেন যে এটা কোনো মেজর ধরনের চেঞ্জ আছে কিনা দেখতে হবে, যে এটা কি মাইনর হচ্ছে চাকা চেঞ্জ নাকি মেজর ইঞ্জিন চেঞ্জ। রিপ্লেসমেন্ট অফ সার্টেন বড় পার্ট, ওই যে বললাম যে বড় সার্টেন পার্টস। আর প্ল্যান্ট মডিফিকেশন অ্যান্ড আপগ্রেড, বিল্ডিং এর ক্ষেত্রে কি হইতে পারে, বিল্ডিং যদি হয়, একটা বিল্ডিং যদি হয় তাহলে বিল্ডিং এ রং করা, এগুলা কোনো ইয়ে নাই, হ্যাঁ। তারপরে বিল্ডিং এ একটা
ট্রান্সফরমার, সাবস্টেশন, এটা বাড়ালে কোনো সমস্যা হবে? ইন্টেরিয়র করা স্যার ইন্টেরিয়র বিল্ডিং এ। করা, এটা সব এখানে আসবে, এক্সপেন্সে আসবে। কিন্তু ইন্টেরিয়র যদি বড় হয় তাহলে সেপারেট অ্যাসেট হবে। যদি ইন্টেরিয়রটাকে যদি এমন হয় আবার যে বিল্ডিং আপনার ইন্টেরিয়রটা আবার খুব বেশি করে করছেন, যা মানে কাঠের দিয়ে অনেক কাজ টাজ করছেন, তখন এটা ফার্নিচার অ্যান্ড ফিকচার নামে আলাদা একটা হেড হবে, কিন্তু ওই বিল্ডিং অ্যাড হবে না। আর বিল্ডিং এ কোনটা অ্যাড হইতে পারে, ধরেন আপনি এখানে বিল্ডিংটা আর্থকোয়াক বা ভূমিকম্প হলে এটার কিরকম আছে এইটাকে কাজ করে আপনি বুয়েটের ইঞ্জিনিয়ারে ঢুকালেন যে আমি যে বিম এবং পিলারগুলো করছিলাম, এইটা স্ট্রেংথেন করার জন্য বাইরের থেকে একটা স্ট্রাকচার করে এটা শক্ত করে বিল্ডিংটা করো। হ্যাঁ, এরকম যদি মেজর ইন্সপেকশনে চেঞ্জ আসে এবং ইঞ্জিনিয়ার যদি সার্টিফাইড করে, তাহলে এটা অ্যাসেটে আসবে। আদারওয়াইজ এগুলো সব চলে যাবে হচ্ছে আপনার বিল্ডিং এ রং করলেন, গেটের রং করলেন, লিফটের কাজ করাইলেন, লিফট সার্ভিসিং করাইলেন, এই সবগুলো তখন আর এই কোনো ক্রাইটেরিয়া ফিল হবে না। তখন এটাকে যদি অ্যাসেটের মেজর ইন্সপেকশন রিলায়েবল না হয়, তাহলে আপনার কি হবে, এটা ডে টু ডে সার্ভিসিং হবে বা স্মল পার্টসের রিপ্লেসমেন্ট আকারে। গাড়ি, বাড়ি, বিল্ডিং সবগুলো একবারে বলে দিলাম। এই জিনিসটা এখন আপনি কোশ্চেন করতে পারেন, এটা যে খুব যে হার্ড অ্যান্ড ফাস্ট রুল আছে তা না। এটা আপনি একটা মোটামুটি লেভেলে আপনার একটা ইয়ে করতে হবে, যেটা হচ্ছে অ্যাকাউন্টিং পলিসি আনতে হবে, লজিক দিয়ে বুঝাইতে হবে, লজিক থাকতে হবে। কারণ এই পলিসি আপনি কোনটাকে অ্যাসেটে ক্যাপিটালাইজ করবেন আর কোনটা এক্সপেন্স হিসেবে রিকগনাইজ করবেন, এই পলিসিটা আবার আপনার প্রথমে বোর্ডে অ্যাপ্রুভাল হইতে হবে, পরে আপনার এক্সটার্নাল অডিটর যিনি IS IFRS কমপ্লাই করে দেখে, উনিও কনভিন্স হইতে হবে যে আপনি ডে টু ডে সার্ভিসিং এর কোনো কিছু অ্যাসেটে ক্যাপিটালাইজ করে ফেলছেন, অথবা মেজর ইন্সপেকশনকে আবার এখানে নিয়ে আসছেন কিনা। এই যে চেঞ্জ করতে যাতে না করতে পারেন, এই কারণে পলিসিটা এবং পলিসি তৈরি করার পরে এটা কনসিস্টেন্ট হইতে হবে। সো এরপরে আসেন আমরা এখানে, ওয়ালটন অ্যাকোয়ার্ড নিউ প্রেমিসেস। একটা ওয়ালটন একটা স্পেস কিনছে, নতুন একটা অফিস স্পেস কিনছে, এই যে তার দাম হচ্ছে 2.5 লাখ টাকা, 1 জানুয়ারি 2020 সালে। ওয়ালটন পেইড ফলোইং ফার্দার কস্ট, কি কি করছে, এটার একটা ইনিশিয়াল অ্যাডাপ ইনিশিয়াল অ্যাডাপশন, মানে এটা কেনার পরে কিছু কাজ করতে হয়েছে। লিগাল লিগাল কস্ট রিলেটিং টু, যে এগ্রিমেন্ট করতে হয়েছে প্লেসটা কেনার জন্য, লয়ার থেকে একটা ডিড করতে হয়েছে। মান্থলি ক্লিনিং সার্ভিস আর অফিস ফার্নিচার, এই যে 2.5 লাখ টাকা প্লাস এই খরচগুলো হয়েছে। এখন আপনাকে জিজ্ঞেস করছে হোয়াট অ্যামাউন্ট শুড বি অ্যাপিয়ার, what amount should be appear at the as the cost of the premises in the company's statement of financial position। ফাইন্যান্সিয়াল পজিশনে আপনি কোনটাকে অ্যাসেট হিসেবে আনবেন বলেন? 15,100 স্যার, কস্ট অফ ইনিশিয়াল অ্যাডাপশন, লিগ্যাল কস্ট রিলেটিং টু পারচেজ, এই দুইটা অ্যাড হয়ে যে ভ্যালুটা আসবে এটা স্যার। হুম। আর এই যে অফিস ফার্নিচারটা আলাদা হেড হবে, তাই তো? জি স্যার, জি। আর ওই মান্থলি খরচটা ওটা আপনার সার্ভিসিং। ফিউচার সার্ভিসিং এ যাবে মান্থলি। হ্যাঁ, এটা সহজ জিনিস আমরা জানি, এই যে পারচেস, অ্যাডাপশন আর হচ্ছে লিগ্যাল কস্ট। ইয়েস, ইউ আর রাইট। আচ্ছা, এবার আসেন যে এটাতে গেলে তাহলে কি পেলাম আমরা, আপনার হচ্ছে এইটা পেয়ে গেলাম রিকগনিশন। এরপরে মেজারমেন্ট। আচ্ছা, মেজারমেন্টের ক্ষেত্রে মেজারমেন্ট কি বলে, ইনিশিয়াল মেজারমেন্ট কি হয়, ইনিশিয়াল মেজারমেন্ট হয় হচ্ছে এরকম, আমরা জানি এটা। ইনিশিয়াল মেজারমেন্ট হয় পিপির ইনিশিয়াল মেজারমেন্ট কিরকম হয়, অ্যান আইটেম পিপি দ্যাট কোয়ালিফাই দ্য রিকগনিশন অফ অ্যাসেট, তাহলে অ্যাসেট হিসেবে হইলে এটা কস্ট হিসেবে করা যায়। তো কস্টে কোন কোনগুলো ঢোকে, ইনিশিয়াল পারচেস কস্ট, ইনভেন্টরি অঙ্ক গত ক্লাসে করছিলাম না IS2 তে, স্যার ওইটা সেম স্যার, ইনভেন্টরিটা ওইরকম ওইরকমই ডাইরেক্টলি অ্যাট্রিবিউট খরচ। আর কস্ট অফ, আপনার যদি এমন হয় যে আপনি একটা ল্যান্ড কিনলেন, এই ল্যান্ডটা ইউজ করলেন, পরবর্তীকালে ল্যান্ডটা আবার আপনার এখন যে গর্ত করেছেন গর্ত ফিল আপ করতে হবে, এরকম যদি কোনো ডিসমেন্টলিং খরচ থাকে এটা এটা যোগ করে নিতে হয়। তো যাই হোক, এটা আপনার মানে এত আর কমপ্লিকেটেড করে দেখতে হবে না, এটা আপনারা জানেন, এটা নিয়ে তেমন কিছু নেই, মানে ইনিশিয়াল মেজারমেন্টটা নিয়ে সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে সাবসিকুয়েন্ট মেজারমেন্টে এসে দুইটা ফর্মুলা আছে, একটাকে বলা হয় কস্ট মডেল, একটা রিভ্যালুয়েশন মডেল। আমাকে কেউ একজন বলেন তো এই কস্ট মডেল আর রিভ্যালুয়েশন মডেলের ডিফারেন্সটা কি বা কি করতে হয় বলেন তো, ডিফারেন্সটা কি? রিভ্যালুয়েশন তো স্যার আমরা যেটা করি সেটা হচ্ছে আহ, অতীতে কোনো একটা খরচ করে আমরা একটা অ্যাসেট এস্টাবলিশ করেছি, আফটার হুম। 5 ইয়ার্স or 10 ইয়ার্স পরে আমি এটা বুঝতে পারছি যে এটার হয়তো আমার রিভ্যালু করা দরকার, এটা প্রাইস বাড়তেও পারে কমতেও পারে। এখন যদি বেড়ে যায়
সেই ক্ষেত্রে তো মানে আমি একদম আইএস স্পেসিফিক করে হয়তো এখন বলতে পারছি না, ওই হুম। পিএনএল হয়ে তারপর আসতে হয় এ ধরনের একটা বিষয় থাকে। আচ্ছা, এই আট- আগেরটুকু ঠিক ছিল, পিএনএল হয়ে আসে না, এটা ওসিএ হয়ে আসে, এটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, এটা বলে দিচ্ছি। ফার্স্ট অফ অল, হ্যাঁ, ইউ আর রাইট, আপনি অনেকটাই কাছাকাছি গেছেন, আমি বুঝাচ্ছি আপনাকে, আপনাদের সবাইকে বুঝাচ্ছি। এই অ্যাসেট রিকগনিশনের বছর শেষে, এটা তো কিনলেন, আগেরটা দেখালাম যে কেনার সময় শুরুতে কি করলেন এটা বললাম, ইনিশিয়াল। বাট একটা বছর গেলেই আমার সাবসিকুয়েন্ট একটা মেজর করতে হবে, এক বছর পরে। এক বছর পরে আমার একটা সাবসিকুয়েন্ট মেজর করতে হবে। সেকেন্ড ইয়ার শেষে আবার একটা সাবসিকুয়েন্ট মেজর করতে, থার্ড ইয়ার পরে একটা সাবসিকুয়েন্ট মেজর করতে হবে। এইটা করতে যে দুইটা মডেল আছে, একটা কস্ট মডেল, তার মানে আপনি যে দামে কিনেছেন, ধরেন 20 লাখ টাকা একটা অ্যাপার্টমেন্ট কিনেছেন, এই 20 লাখ টাকায় আপনি দেখায় যাবেন, অথবা একটা ল্যান্ড কিনছেন আহ, আপনার 20 লাখ টাকা, এই 20 লাখ টাকায় দেখা দিবেন, এই মেথডটা হচ্ছে কস্ট মডেল। তারপর তখন কি হবে, আপনি ওই অ্যাসেটের কারেন্ট ভ্যালু বা কারেন্ট ভ্যালু খুব একটা কনসিডার করবেন না। কিন্তু কিন্তু যখন আপনি এইটা, রিভ্যালুয়েশন মডেল মানে হচ্ছে টাইম টু টাইম আপনি দেখবেন এটা দুইটা ঘটনা ঘটে। এই অ্যাসেটটার যদি ভ্যালু কমার চান্স থাকে, এটাকে বলে ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন। এটা কি বললাম? ইম্পায়ারমেন্ট ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশন। ইম্পায়ারমেন্ট ইন্ডিকেশন যদি থাকে, এটা IS 36-এ, তখন আপনি এটার ভ্যালু কমতেও পারে অ্যাসেটের। তা ইম্পায়ারমেন্ট কোনো ইন্ডিকেশন নাই, ধরেন ইম্পায়ারমেন্ট মানে এটা কমার কোনো চান্স নেই, এমন না যে এটা পচা তচা জিনিস বা এটা মডেল চেঞ্জ হচ্ছে, এরকম না। সেরকম যদি হয়, তাহলে এটা বাড়ার চান্স থাকে, স্পেশালি ফর দ্য ল্যান্ড। ল্যান্ড তো প্রতি দাম বাড়েই সাধারণত, হ্যাঁ। এই কারণে তখন কারেন্ট ভ্যালু কনসিডার করবার জন্য যে মেথডটা, সেটাকে বলে রিভ্যালুয়েশন মডেল। তো এটা উনি ঠিকই বলেছে, এটা এই পর্যন্ত ওনার কথা ঠিক ছিল, বাট এই যে রিভ্যালু করার পরে এটা আসলে আপনার নর্মাল প্রফিটের ভিতরে চলে আসে না, এটা হচ্ছে অন্যভাবে আসে, সেটাই আমরা দেখাচ্ছি। এই যে দেখেন, এটা এইটা দেখলেই মোটামুটি আপনার হবে। কি হবে? রিভ্যালুয়েশন কস্ট তো কোনো সমস্যা নেই, কস্ট তো যে দামে কিনেছেন ওইটাই দেখাচ্ছেন, এটা কোনো সমস্যা নেই। বাট এই যে যে রিভ্যালুয়েশন মডেল, রিভ্যালুয়েশন মডেলে আপনার হচ্ছে ক্যারিং ভ্যালুটা কি হবে, রিভ্যালুয়েশন করে যদি ভ্যালু বাড়ে, সেটা আমরা আগে দেখাই, কমলে পরে দেখাচ্ছি, কমারটা পরে দেখাচ্ছি। তাহলে যদি আমি রিভ্যালু করলাম, একটা অ্যাসেটের দাম ছিল 100 টাকা, রিভ্যালু করে যদি 110 টাকা আসে, তখন কি হবে? এই 10 টাকা যখন বাড়বে, তখন আমি অ্যাকাউন্টিং করব হচ্ছে, আমি 100 টাকা, 100 টাকা থেকে 110 টাকা হলো, তাহলে আমি ওইটার দুইটা জিনিস হয়। একটা হচ্ছে এরকম যদি হয়, ধরেন 100 টাকা কিনেছিলাম, এটা ছিল আমার আগে কেনা, এটা হচ্ছে আপনার কেনা, হ্যাঁ, এটা কস্ট। লেস হচ্ছে আমরা কি করি, লেস হচ্ছে ধরেন ডেপ্রিসিয়েশন করে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করে আমি 20 টাকা বাদ দিয়েছি, তাহলে 80 টাকা হচ্ছে আমার বুক ভ্যালু। 80 টাকা বুক ভ্যালু। এখন এই 80 টাকা বুক ভ্যালু, তাহলে 100 টাকা অ্যাসেটের দাম হয়ে গেছে বুক ভ্যালু 80 টাকা, রিভ্যালুয়েট করে এটা পেলেন 110 টাকা। তাহলে তিনটা ভাগে, প্রথম হচ্ছে 100 টাকা থেকে 80 টাকা পর্যন্ত একটা বেড়েছে না, এটা তো 80 টাকা হচ্ছে আপনার এখনকার বুক ভ্যালু। সেই বুক ভ্যালুটা আপনার 110-এ যেতে গেলে ইনিশিয়াল যে খরচ 100 টাকা পর্যন্ত যেটুকু হবে, এই 20 টাকা একরকম ট্রিটমেন্ট হবে। আরো যে মোট বাড়ছে কত, তাহলে 110 হয়েছে, ছিল বুক ভ্যালু কত, 80, 80 থেকে 110 হয়েছে, মোট বাড়ছে 30। এই 30-এর দুইটা ভাগ হবে, 20 টাকা এক ভাগ, অর্থাৎ ইনিশিয়াল খরচ আর বুক ভ্যালুর ডিফারেন্স যেটা। আর বুক ভ্যালু ইনিশিয়ালি যেটা কিনেছিলেন, সেই ইনিশিয়ালের চাইতেও 10 টাকা বাড়ছে, এই 10 টাকা আলাদা ট্রিটমেন্ট করতে হবে। এইটুকু আপাতত রাখেন, পরের স্লাইডে বোঝাচ্ছি। তো এটা একটা গেল, এটা বুঝছেন? মানে আমি অ্যাকাউন্টিং এন্ট্রিটা পরের স্লাইডে দেখাচ্ছি, কিন্তু এই ইয়েটা বুঝছেন, মানে এক্সাম্পলটা বুঝতে পারছেন কিনা? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে পারছি। ওকে। আর কমলে তো কোনো সমস্যা নেই, কমলে তো আমরা জানি কমলে কি হবে। কমলে কি হবে আমরা জানি, কমলে হবে হচ্ছে আপনার এই যে ডিক্রিজ হলে হচ্ছে এক্সপেন্স ডেবিট হবে, অর্থাৎ যদি এরকম হয় যে ছিল 80 টাকা, 100 টাকা হয়ে গেল 70 টাকা, তাহলে এটা হচ্ছে আপনার ইম্পায়ারমেন্ট লস হচ্ছে 30, আর সরাসরি ওই অ্যাসেটটা কমাই দিবেন 30। এটা হচ্ছে সহজ, এই যে এটা, এটা ডেবিট হচ্ছে এক্সপেন্স, আর আপনার হচ্ছে ক্রেডিট হবে হচ্ছে ওইটা।
এখন কোশ্চেন হচ্ছে এখানে লেখা কিন্তু ডেবিট টু ইকুইটি ইফ দ্য রিজার্ভ প্রিভিয়াসলি ইনক্রিজ, এইটা বোঝার জন্য আসলে এখানে একটু কঠিন, পরের স্লাইডে এটা বোঝা যাবে, কারণ পরের স্লাইডে এক্সাম্পল দিয়েছি। এক্সাম্পলটা দেখলে আপনারা বুঝতে পারবেন। অতএব এই স্লাইডে আপাতত এটা বলছি না, আমি পরের স্লাইডে চলে গেলে এই রিভিলেশনের এই পার্টটা বুঝবেন, এই পার্টটা বুঝবেন। আমি পরের স্লাইডটা সরাসরি চলে যাচ্ছি। আপাতত বুঝলেন যে আমি রিভলিউশন মডেলে বাড়তেও পারে কমতেও পারে। যদি হচ্ছে বাড়ে তাহলে তো আপনার দুই রকম ভাগ বললাম, আর কমলে হচ্ছে এটা লস হবে। কিন্তু এই লসটা যদি প্রথমবার লস হয় একরকম, আর পরের লস মানে আমি বুঝাই। কারণ আপনি পরের স্লাইডে বুঝাই তাহলে সুবিধা হবে। পরের স্লাইডে চলে যাই, এই যে এটা, এটা না, উম, এই দিস ইজ দ্য এক্সাম্পল। হ্যাঁ, খেয়াল করেন এই স্লাইডে বুঝাই দিই। একটা অ্যাসেট যেটা আপনার হচ্ছে কিনেছিলেন আপনি, এই অ্যাসেটটার ক্যারিড অ্যামাউন্ট মানে কি বলেন তো? ক্যারিড স্যার অ্যামাউন্ট মানে বুক কি? ভ্যালু, স্যার বুক ভ্যালু। হ্যাঁ, এই ক্যারিড অ্যামাউন্টকে, হ্যাঁ, ক্যারিড অ্যামাউন্টকে বুক ভ্যালু বলে। বুক ভ্যালু বলে আরেকটা নাম বলে বলেন তো? রিটেন ডাউন ভ্যালু বলে। রিটেন ডাউন ভ্যালু একই কথা। বুক ভ্যালু, রিটেন ডাউন ভ্যালু এবং এটা 13,000 টাকা। আচ্ছা, এটা 2 বছর আগে আপনার আপনার ইনিশিয়ালি সেন্ট্রাল হসপিটাল হ্যাজ অ্যান আইটেম অফ ল্যান্ড, ইটস বুক ভ্যালু হচ্ছে 13,000 টাকা। ঠিক আছে, ক্যারিং ভ্যালু ইন বুকস হচ্ছে 13,000 টাকা। 2 years ago, a slam in the land values led the company to reduce the carrying value from 15,000। তার মানে উনি কিনেছিল কিন্তু এটাকে কিনেছিল কত? বলেন তো কততে কিনেছিল? ইয়ে, এই যে আপনার, 13,000 স্যার। না, 15,000 কিনছিল। ও 15,000 স্যার। হ্যাঁ, 15,000 কিনেছিল। এই যে 15,000 কেনার পরে কি হয়েছিল 2 বছর আগে? স্ল্যাম মানে হচ্ছে কোন, সরি আপনি ইয়ে করেন না, মিউট ইয়ে করেন না, আপনার ইয়ে আপনার ইয়ে হয়, ইকো হয়। যাই হোক, তো যা বলছিলাম সেটা হচ্ছে দুইটা ডিভাইস ছাড়লে অনেক সময় ইকো হয়। তো যাই হোক, এখানে 15,000 টাকা কেনা ছিল, পরবর্তীকালে 2 বছর আগে হঠাৎ করে একটা স্ল্যাম, মানে এই স্ল্যাম মানে হচ্ছে যে মার্কেট মন্দা হয়। আপনার মনে আছে বাংলাদেশে 2008-9 সাল পর্যন্ত স্টক মার্কেট বাড়তো, সবকিছু বেড়ে ল্যান্ডের দাম বাড়ছে। 10 সালে একটা মার্কেটের, শেয়ার মার্কেটে ধস হয়। এই ধসের পর ল্যান্ড ট্যান্ড আর খুব একটা দাম বাড়েনি, দীর্ঘদিন বাড়েনি, এরকম হয়। তো সেরকম ভাবেই হচ্ছে এই যে সেন্ট্রাল হসপিটাল যে 15,000 টাকা দিয়ে ল্যান্ডটা কিনছিল, এটা দুই দুই বছর আগে এটা কেনার পরে, এখন এটা কমার পরে আপনার ভ্যালু দেখাচ্ছিল 13,000 টাকা। তাহলে 13,000 টাকা যদি হয় তাহলে কি হবে এন্ট্রিটা দেখেন। আচ্ছা, হাওএভার এখানে কি বলছে? 13,000 টাকা আপনি, 15,000 টাকা কিনছিলেন, 2 বছর পর এটা 2,000 টাকা কমায় 13,000-এ করছিলেন। এখন আবার কি হয়েছে খেয়াল করেন, এখন কি হলো? এখন হলো দা দিস ওয়ে টেকেন অ্যাজ এন এক্সপেন্স ইন দ্য প্রফিট আর লস। তার মানে এটা কি, এই যে এই 15,000 টাকা দিয়ে 13,000 হলো, এটার অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি ছিল কেউ বলতে পারবেন? স্যার এটা লস হয়েছিল স্যার, 2,000 টাকা ছিল, লস ছিল। এটা তখন ছিল ইম্পেয়ারমেন্ট লস। জি। এটা ইম্পেয়ারমেন্ট লস হবে। ইম্পেয়ারমেন্ট লস হচ্ছে 2,000 টাকা, আর সরাসরি ল্যান্ড ক্রেডিট হয়েছিল 2,000 টাকা। এটা ছিল ওই সময়ের এন্ট্রি। আচ্ছা, এরপরে কি হলো দেখেন। এরপর বলছে দেয়ার ওয়াজ এ সার্জ, সার্জ মানে বাড়া, বেড়ে গেছে আবার। এখন এসে কারেন্ট ইয়ার, আপনি কিনছিলেন 15, 2 বছর আগে 13 হয়েছিল। এটাই আপনি 2 বছর কন্টিনিউ করছে, যেহেতু ইম্পেয়ারমেন্ট লস অলরেডি 2,000 টাকা লস নিয়ে নিছেন। এখন বলছে যে দেয়ার দেয়ার হ্যাজ বিন এ দেয়ার হ্যাজ বিন এ সার্জ, মানে বেড়েছে ইন দ্য ল্যান্ড প্রাইস কারেন্ট ইয়ার। আচ্ছা, হাউভার দ্য ল্যান্ড ইজ নাও ওর্থ 20,000 টাকা। তাহলে ছিল 15,000, এটা কমে হয়েছিল 13, আবার এখন বেড়ে হয়েছে 20। তাহলে আলটিমেটলি কি হয়েছে বলেন তো? তাহলে এখন দেখেন যে ওই 2,000 টাকা যে লস নিছিলাম, ওই লসটা কোথায় নিছিলাম? প্রফিট লসে। একটা কথা বলে নেই, যে যদি কোনো অ্যাসেটের দাম বাড়ে, যদি গেইন হয়, এই গেইনটা কিন্তু অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অনুযায়ী আপনি কিন্তু প্রফিট লসে নিতে পারবেন না। এটাকে কোথায় দেখাইতে হবে? রিভ্যালুয়েশন সারপ্লাস। এটা ব্যালেন্স শিটে চলে যাবে। হ্যাঁ, খেয়াল করেন, এটা আপনি ট্যাক্সও দিতে হবে না এইটা গেইন হলে। আর লসটাও আপনার ট্যাক্স দিতে হবে না, কিন্তু লস হইলে প্রফিট লসের চার্জ করতে পারবেন। এই যে একটু এন্ট্রি এন্ট্রি দেখাইলাম যে ইম্পেয়ারমেন্ট লস 2,000, অ্যাসেট ক্রেডিট হচ্ছে 2,000। ঠিক আছে, এখন দেখেন কি হয়েছে ঘটনা, যে আপনার ছিল 15, হয়েছিল, মানে কেনা ছিল 15, হয়ে গেছিল 13, এখন আবার বেড়ে হয়েছে 20। তো
তাহলে এখন এসে অ্যাকাউন্টিং এন্ট্রিটা কি হলো খেয়াল করেন। তাহলে বাড়লো কত, 13 থেকে 20 বাড়লো 7, এই যে দেখেন 7। তাহলে 7 কি করলো, অ্যাসেট ভ্যালু। হ্যাঁ, এটা আপনার 7 বাড়লো। আর প্রফিট লসে গেল 2000। আর সারপ্লাস কত বাড়লো, হচ্ছে 5000। এখন কোশ্চেন হচ্ছে 7000 না দিয়ে 5000 এবং 2000 আলাদা কেন করলাম, কেউ কি বলতে পারবেন? স্যার ওই 2,000 টাকার লস যেটা, সেটা তো ওই 2 বছর আগে উনি ডেবিট দেখাইছিলেন, সেটা মানে ক্রেডিট ওটা, দেখাই দিল। জি, রাইট, উল্টো ওইটাকে করছে। তাহলে আপনি আপনার এটা ইয়ে হচ্ছে, আপনি মিউট করে রাখেন। জি স্যার। আপনার কোনো কারণে আপনার ইকো হচ্ছে, আপনি ছাড়লে ইকো হচ্ছে, যাই হোক। তো যেটা হলো সেটা হচ্ছে যে আপনার তখন যেহেতু 2 বছর আগে এটা লস চার্জ করছিল, প্রফিট লস, এখন এই প্রফিট লসকেই আবার ডেবিট বা প্রফিট লস, লস না বলে এখানে রিটেন আর্নিংস দিলেও কোনো সমস্যা নেই। ওটা প্রফিট লসও যা, আপনার রিটেন আর্নিংসও তাই, কারণ রিটেন আর্নিং এটা আসলে রিটেন আর্নিংসেই যাবে, ঠিক আছে। এই যে আমি যেটা বললাম, এটাকে প্রফিট লস না দিয়ে এখানে রিটেন আর্নিংস দিলেও চলতো, বা প্রফিট লস দিলেও হইতো। প্রফিট লস হলে ইম্প্যাক্টটা এই বছরে পড়ে গেল, ঠিক আছে, রিটেন আর্নিংস না। সরি, আমি ভুল বলছি, এটা প্রফিট লসই হবে, কারণ কারেন্ট ইয়ারে এটা আপনার ঢুকবে। ঠিক আছে, তাহলে এটা প্রফিট লস, এটার আপনার রিটেন আর্নিংস ইম্প্যাক্টটা পড়বে প্রফিট লসের মাধ্যমে, এন্ট্রিটা হবে হচ্ছে এইভাবে। ওকে। আর তাহলে এখানে দুইটা ভাগ হয়ে গেল, একটা গেল হচ্ছে প্রফিট লসে, আর একটা গেল হচ্ছে রিজার্ভে। আর পুরোটাই অ্যাসেটের ভ্যালু 7000 টাকা বাড়লো। এখন দেখেন, এবার দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আবার নিচে বলছে যে the credit the credit to the revaluation surplus will be shown under the other comprehensive income। এখন আমি একটু আগে যেটা বলছিলাম, যে ভাই বলছিল যে এই 5000 টাকা আসলে প্রফিট লসের ভিতরে নর্মাল ঢুকানো যাবে না, আমরা ইনকাম স্টেটমেন্টের নামটা এখন হচ্ছে অর প্রফিট অর লস অ্যান্ড আদার কম্প্রিহেন্সিভ ইনকাম, স্টেটমেন্টের নাম এই আদার কম্প্রিহেন্সিভ ইনকাম মানে হচ্ছে ওসিআই। এই ওসিআই তে যাবে, এই 5000 টাকা চলে যাবে ওসিআই তে, এই যে, ঠিক আছে। ওকে, বুঝা গেল? জি স্যার স্যার। আবার স্যার আমার এখানে একটা কোশ্চেন আছে স্যার। বলেন। কোশ্চেনটা হলো স্যার যে আমি যখন স্যার রিভ্যালুয়েশন করতে গেলাম, ধরেন 15,000 টাকার যে অ্যাসেটটা ছিল, হুম। সেই অ্যাসেটটা আমি 2 বছর পর বা 3 বছরের মাথায় আমি রিভ্যালুয়েশন করলাম। তো রিভ্যালুয়েশন করে দেখলাম এটা স্যার হচ্ছে লস আসছে। তো আসলে ওই সেক্ষেত্রে সময় আমি রিভিউ করিনি, ওই সময় আমি যেটা বললি ওইটা হয়েছিল হচ্ছে, ওইটা রিভিউ না, ওইটা হচ্ছে ইম্পেয়ারমেন্ট, ওইটা ইম্পেয়ারমেন্ট ইন্ডিকেশন ছিল। আপনি ভাই আচ্ছা। একটু, আমি বুঝছি, হ্যাঁ, কোশ্চেনটা করে ফেলেন, কোশ্চেনটা করে ফেলেন, হ্যাঁ, কোশ্চেনটা করে ফেলেন, আপনার ইচ্ছা হতো। স্যার সেক্ষেত্রে স্যার ওই আমি মানে ওই মানে যে লসটা আসবে সেই লসটাকে কি ট্রিটমেন্ট, মানে এই যে ইম্পেয়ারমেন্ট লস দেখাইতে হবে নাকি, এইটা একটু জানতে চাচ্ছিলাম আপনি স্যার। ক্লাসে কি ছিলেন না? মিউট করেন, মিউট করেন আগে। আমি তো বললামই, আমি তো একই জিনিস ভাই দুইবার কেন বলতে হয়, আমি তো শুরুতেই উপরে লিখলাম যে যখন 2000 টাকা তখনকার অ্যাকাউন্টিং এন্ট্রি দেখাইছি না। বলেন তো, আরেকজন বলেন তো, উনি ছাড়া একজন বলেন, আমি কি অ্যাকাউন্টিং এন্ট্রি দেখাইছিলাম যে 2000 টাকা লস, বলেন তো। ইম্পায়ারমেন্ট লস তখনকার তো এর নাই, ইম্পায়ারমেন্ট লস 2000 দেখাছিলাম, আর সরাসরি ল্যান্ড ক্রেডিট করছিলাম 2000 টাকা, এটা ছিল ওই সময়ের এন্ট্রি। ঠিক আছে, তো ওই সময়ের এন্ট্রি তো এটা ইম্পায়ারমেন্ট লস ছিল, তো ইম্পায়ারমেন্ট লস হিট করছিল প্রফিট অ্যান্ড লসে। তার মানে লসটা প্রফিট অ্যান্ড লসে হিট করছে, কিন্তু লাভটা প্রফিট অ্যান্ড লসে হিট করে না, লাভটা করে হচ্ছে ওসিআই তে। এটা হচ্ছে বুঝাইলাম, এখন জি বোঝা স্যার, গেছে? এখন বোঝা গেছে স্যার, থ্যাংক ইউ স্যার। মানে আদার কম্প্রিহেনসিভ ইনকাম স্যার ওসিআই তে। হুম। জি স্যার। আচ্ছা, এবার হচ্ছে ওনারা এখানে ইকো হচ্ছে কেন, উনি মানে দুইটা ডিভাইস ছেড়ে রাখছে না, যে এরকম হওয়ার কথা না। যাই হোক, আপনি এটা, আপনার আনমিউট হবেন না, আমার ইকো হয় ক্লাসে, অন্যদের শুনতে অসুবিধা। আচ্ছা, এখন আসেন আপনি যে এগেইন, পরে আরেকটা এক্সাম্পল দিছে, এগেইন লেট ইট সিম্পলি সোয়াপ, সোয়াপ মানে ঘুরায় ফেলা, অ্যারাউন্ড দ্য এক্সাম্পল গিভেন। অরিজিনাল অ্যাসেটটা কিনেছিলাম কত, অরিজিনাল অ্যাসেটটা, এটা কিন্তু অপশন, এটা কিন্তু, এটা ছিল অপশন 1 নিয়ে আলাপ করছিলাম, এটা অপশন 1। এখন অপশন 2 নিয়ে আলাপ করছি আরেকটা, এটা হচ্ছে অপশন 2। অপশন 2 তে কি বলতেছি যে এগেইন আপনি ধরে নেন যে অ্যাসেটটা কিনছিলেন 15,000 টাকা, এটা বেড়ে হয়েছিল 20,000, তাহলে যখন বেড়ে 15 থেকে 20 হয়েছে, তখন অ্যাকাউন্টিং এন্ট্রিটা, কেউ একজন বলেন তো অ্যাকাউন্টিং এন্ট্রি কি হয়েছিল, যে 15,000 টাকা অ্যাসেট, এই ল্যান্ডটা বেড়ে 20,000 হয়েছে, আমি কি এন্ট্রি দিব তখন?
বলেন। স্যার কম্প্রিহেন্সিভ ইনকাম ইনকাম হবে স্যার সাথে না না না, পাঁচ। অ্যাকাউন্টিং এন্ট্রি জিজ্ঞেস করছি, এন্ট্রি জিজ্ঞেস করি, এটি অ্যাকাউন্টিং এন্ট্রি বলেন কি হবে? ডেবিট কি করব, ক্রেডিট কি করব? স্যার ওই অ্যাসেট ভ্যালু ডেবিট করে দিয়ে রিভ্যালুয়েশন অ্যাসেট ভ্যালু, সারপ্লাসটা হ্যাঁ যোগ করলে অ্যাসেট হবে। ভ্যালু ডেবিট করব, মানে ল্যান্ড ডেবিট হবে আর ওই 5,000। রিভ্যালুয়েশন সারপ্লাসটা ক্রেডিট করে দিব, মানে আর যেটা ওসি। হ্যাঁ, রাইট, ডিভিলেশন সারপ্লাসটা ক্রিয়েট করব 5,000, বাট এই 5,000টা ওসিআই তে হয়ে যাবে। ওকে ফাইন, ইউ আর অ্যাবসলিউট রাইট। এখন তাহলে এই যে 15 থেকে 20 হইলো, তাহলে এখন কত হইলো? আমার ছিল 15, হয়ে গেছে 20। এখন বলছে যে আবার এই বছরে, সেটা তো তাহলে 2 বছর আগে কিনছিলাম বা 3 বছর আগে কিনছিলাম বা 5 বছর বা 10 বছর আগে কিনছিলাম ল্যান্ডটা 5,000, ওইটা বেড়ে হয়েছিল 20,000। তখন আমি হচ্ছে এটাকে রিভ্যালুয়েশন করে 5 বাড়িয়ে ল্যান্ডের ভ্যালু করছি 5, তাহলে আগে ছিল 15 প্লাস হয়েছে 5 হয়ে গেছে 20। আর রিভ্যালুয়েশন সারপ্লাস ব্যালেন্স শিটে ক্যারি করছি 5,000। এভাবে আমি দেখে আসছি। কিন্তু কারেন্ট ইয়ারে যে এসে এই ল্যান্ডটা কমে গেল, ভ্যালু 13,000 হয়ে গেল, তখন কি হবে? তখন হবে এই যে রেভুলেশন রিজার্ভ যে ডেবিট ক্রেডিট করছিলাম, ওই ডেবিট হয়ে যাবে হচ্ছে আপনার 5,000। আর লস তো হয়েছে আরো 2,000, তাহলে এখানে লসে চলে যাবে ক্রেডিট, মানে পিএনএল এ চলে যাবে 2,000। আর অ্যাসেটের ভ্যালু একবারে কমবেন 7। তাহলে 15 থেকে হয়ে গেছিল 20, এখন এই 20 থেকে একবারে পড়ে গেছে হচ্ছে 13। 13 করার কারণে আমি 13-তে 7 লস চললাম, অ্যাসেটে কমালাম 7, কিন্তু এই লসটা দুইটা ভাগে গেল। একটা ভাগে গেল আগে যেহেতু রিভ্যালুয়েশন সারপ্লাস বাড়িয়েছিলাম, ওইটা আগে অ্যাডজাস্ট করে নিলাম, মানে আগে ক্রেডিট করা ক্রেডিট করা ছিল, এখন ডেবিট করে ফেললাম, তাহলে এখন কাটাকাটি হয়ে গেল। আর নতুন করে প্রফিট লসে 2,000 টাকা চার্জ করলাম, তাহলে টোটাল অ্যাসেট ভ্যালু এসে আবার দাঁড়ালো 13,000 টাকায়। এটা বোঝা গেছে? জি স্যার। জি স্যার। এটা কিন্তু খুব ইন্টারেস্টিং, মানে এই আইএসটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হয়। এরকম আরো অনেক প্র্যাকটিক্যাল লাইফে আপনাদের আছে। তো যাই হোক, আমরা এখন তাহলে রিকগনিশন মেজারমেন্ট, এখন আপনি প্রেজেন্টেশন, প্রেজেন্টেশন কিরকম হয়? প্রেজেন্টেশন আপনারা জানেন যে ব্যালেন্স শিটে কিভাবে প্রেজেন্ট হয়, এটা আমরা একটা স্টেটমেন্ট খুলে দেখাচ্ছি আপনাদেরকে যে কিভাবে প্রেজেন্টেশন হয়। হ্যাঁ, প্রেজেন্টেশনটা কিরকম হয় আমি এখানে না, আমি দেখাচ্ছি প্রেজেন্টেশনটা কিরকম হয়। প্রেজেন্টেশনটা হয় এরকম। এখন কি বার্জারেরটা দেখা যায়? জি স্যার। জি স্যার। ও, আচ্ছা, প্রেজেন্টেশনটা কিরকম হয় দেখেন, এই যে দিস ইজ দ্য প্রেজেন্টেশন, যে আমার অ্যাসেটটা কিভাবে আমি দেখাই। এই দেখেন প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট এভাবে দেখানো হয়। এখন এই প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্টের নোট থাকে, নোটটা গেলে আরো ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, দিস ইজ ইউর প্রেজেন্টেশন, IS-16 এর প্রেজেন্টেশন। হ্যাঁ, এটা আবার কিভাবে আসে? 3 নম্বর নোটে যদি যান, 3 নম্বর নোটে একটু কুইকলি দেখাই আপনাদেরকে। 3 নম্বর নোট দেখেন, 3 নম্বর নোট কিভাবে হয়েছে। এই যে আপনার, আমি যেটা দেখালাম আপনাদের ওই সময়, যে প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, তার আমরা হচ্ছে ওপেনিং কত, কারেন্ট ইয়ারে কত কেনা হচ্ছে, যদি কোনো বিক্রি হয় বা ডিসপোজাল হয়, এটা ডিসপোজাল, এটা ডিসপোজাল, ডিসপোজাল বা ডি রিকগনিশন, তাহলে ক্লোজিং ব্যালেন্স পান। এর সাথে এই যে ফিগার, এখানে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেটা হয় সেটাকে লেস দেখায়, তারপরে হচ্ছে রিটার্ন ডাউন ভ্যালু। এই যে রিটার্ন ডাউন ভ্যালু, রিটার্ন ডাউন ভ্যালু মানেই বুক ভ্যালু, রিটার্ন ডাউন ভ্যালু মানে হচ্ছে ক্যারিং ভ্যালু, একই কথা, রিটার্ন ডাউন ভ্যালু। তার মানে অ্যাসেটের কত ওপেনিং, নতুন করে কেনা হয়েছে কিনা, বিক্রি হয়েছে কিনা, লেস করে মেইন ভ্যালুটা এখানে দেখাই, আর অ্যাকুমুলেটেডটা এখানে দেখিয়ে ফাইনাল রিপ্রেজেন্টেশন হয়। ঠিক আছে? সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন। এছাড়া আরেকটা জায়গায় থাকে, এইটা ছাড়াও আরেকটা জায়গায় থাকে, কেউ একজন বলেন তো কোথায় থাকে?
হ্যাঁ বলেন তো আরেকটা কোথায় থাকে? লাস্ট আরেকটা জিনিস থাকে, একটা আপনার অ্যাসেট রেজিস্টার বা ফিক্সড অ্যাসেট রেজিস্টার থাকে, ওইখানেও কিন্তু তিন জায়গায়, মানে IS 16 প্রেজেন্টেশন তিন জায়গায় থাকে। একটা থাকে এইটা, আর একটা হচ্ছে আপনার ওই যে এই যে থার্ড শিডিউল যেটা স্যার, হ্যাঁ ওইটা হ্যাঁ, না স্যার? থার্ড শিডিউল যেটা, এটা না স্যার? থার্ড শিডিউল তো ট্যাক্সের ভাষায়, হ্যাঁ হ্যাঁ। এই যে আপনার এই যে স্টেটমেন্ট অফ প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, একটু রোটেট করে দিই, দাঁড়ান একটা মিনিট। হয় না কেন? আচ্ছা এক মিনিট। হ্যাঁ এই যে ওটা হবে না, মানে উল্টা হবে না, যাই হোক, এটা যে এই যে আপনারা খেয়াল করেন, এই যে শিডিউল আপনারা খেয়াল করছেন কিনা দেখেন এখানে, শিডিউল অফ দ্য প্রপার্টি প্ল্যান অ্যান্ড ইকুইপমেন্ট অ্যান্ড ডেপ্রিসিয়েশন, এখানে কি থাকে? এই যে ক্যাটাগরি অফ অ্যাসেট সবগুলোই থাকে, কি কি দেখেন? হচ্ছে এটা হওয়ার তো কথা, না হচ্ছে না। আচ্ছা, না হলে আর কিচ্ছু করার নেই। হুম, উল্টায় যায় কিন্তু ওদিকে উল্টায় না কেন? হুম, আচ্ছা, তাহলে ল্যান্ড থাকে, বিল্ডিং থাকে, ল্যান্ডের তো ডেপ্রিসিয়েশন না, বিল্ডিং, প্ল্যান্ট, অফিস ইকুইপমেন্ট, ফ্যাক্টরি, ল্যাবরেটরিজ, কম্পিউটার্স, ফার্নিচার অ্যান্ড ফিকচার, মোটর ভেহিকলস, আর হচ্ছে এইটা হচ্ছে লুজ টুলস মানে অ্যাসেট, এইগুলো থাকে এরকম। তারপরে হচ্ছে ওপেনিং ব্যালেন্স, এই যে ওপেনিং ব্যালেন্সের সাথে হচ্ছে অ্যাড হয় হচ্ছে এডিশন, অ্যাডজাস্টমেন্ট বা ডিসপোজাল, যেটা আপনাদের একটু আগে দেখালাম। তারপরে ক্লোজিং ব্যালেন্সের পরে দেখি এভাবে করে ডেপ্রিসিয়েশনের একটা থাকে কলাম, ডেপ্রিসিয়েশনে থাকে হচ্ছে এরকম, ডেপ্রিসিয়েশনের হচ্ছে এই যে ওপেনিং ডেপ্রিসিয়েশন ব্যালেন্স ডিউরিং দি ইয়ারের চার্জ, এনি অ্যাডজাস্টমেন্ট, এরকম করে ফাইনালি একটা অ্যাসেট শিডিউল হয়। তো এইটা আপনারা মানে এই হচ্ছে প্রেজেন্টেশনের আপনার মোটামুটি তিনটা পার্ট, মানে একটা থাকে হচ্ছে সরাসরি ব্যালেন্স শিটে, আর একটা থাকে নোটে, আর একটা থাকে একটা অ্যাসেট শিডিউল। সো দিস ইজ দ্য প্রেজেন্টেশন অফ, আই মিন আপনার প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট, ঠিক আছে? আর এখানে এসে ফাইনালি আর একটা জিনিস থাকে, সেটাকে বলা হয় ডিসক্লোজার। এই যে দেখেন ডিসক্লোজার, হ্যাঁ এই যে ডিসক্লোজারটা কিভাবে থাকে? ডিসক্লোজার হচ্ছে আপনার ডিসক্লোজারের কতগুলো ইম্পর্টেন্ট পার্ট থাকে, তার ভিতরে একটা থাকে হচ্ছে আপনার বেসিস অফ অ্যাকাউন্টিং মেজার, মানে এটা কি কস্ট মেথড নাকি এই এই যে এটা IS 16 এর প্যারা 73, এই যে এখানে লিখে দিছি আপনার ইচ অফ দ্য ইচ ফর ইচ ক্লাস অফ দ্য প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট ডিসক্লোজ কি কি করবেন আপনার এই IS 16 এর প্যারা 73-তে বলা আছে বেসিক্স ফর মেজারিং দ্য ক্যারিং অ্যামাউন্ট, এটা কি কস্ট মডেল নাকি তারপর ডেপ্রিসিয়েশন মেথড, এটা কি স্ট্রেট লাইন নাকি সাম অফ ইয়ার ডিজার্ট, নাকি হচ্ছে আপনার এই প্রোডাকশন ইউনিট, ইউজফুল লাইফ অর ডেপ্রিসিয়েশন, একটা অ্যাসেট কি 10 বছর চলবে নাকি 20 বছর, এটা গ্রস ক্যারিং অ্যামাউন্ট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, ইম্পেয়ারমেন্ট এরকম যদি থাকে, রিকগনিশন ক্যারিং এ যে একটা শোয়িং কি কি থাকে দেখেন, অ্যাডাপশন, ডিসপোজাল, অ্যাকুজিশন, রিভ্যালুয়েশন, ইম্পেয়ারমেন্ট, রিভার্সাল অফ ইম্পেয়ারমেন্ট দেখাইছিলাম যে ইম্পেয়ারমেন্ট ডেবিট করে ক্রেডিট করছিলাম ল্যান্ড, এটাকে ঘুরায় ফেলে এটাকে রিভার্সাল বলে। ডেপ্রিসিয়েশন, ফরেন এক্সচেঞ্জ, যদি কোনো কিছু এই আপনি একটা অ্যাসেট কিনছেন, সেটা হচ্ছে আপনার অ্যাসেটের পেমেন্ট করেননি, এখন ফরেন এক্সচেঞ্জ গেইন লস হয়েছে, কি করবেন? আদার ইনভেস্টমেন্ট, এগুলো হচ্ছে ডিসক্লোজার, সরি আদার মুভমেন্ট, যদি অ্যাসেটের এক ফ্যাক্টরি থেকে হেড অফিস, হেড অফিস থেকে ফ্যাক্টরি, এরকম যদি কোনো মুভমেন্ট হয় সেটাও কিন্তু ডিসক্লোজ করতে হবে, যে ফ্যাক্টরিতে ছিল আগে, অ্যাসেটের লোকেশন ছিল ফ্যাক্টরি, এখন চেঞ্জ হয়ে হেড অফিসে আসছে, বা অ্যাসেটের মানে অন্য আপনার একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে আপনি ভেন্ডর এগ্রিমেন্টের মধ্যে অ্যাসেট চেঞ্জ করছেন, এই মুভমেন্টগুলো এখানে থাকতে হবে। এডিশনালি কি কি করতে হয়? এডিশনালি এই আল্লাহ আল্লাহ। কিছু বলছেন? আচ্ছা, যাই হোক, এখানে দেখেন 74 নম্বর, এটা তো 73-এ প্যারা বলছিলাম, 74 প্যারা বলছে এডিশনালি কিছু কিছু জিনিস বলতে হবে। রেস্ট্রিকশন অফ দ্য টাইটেল অফ দ্য প্লেস সিকিউরিটি, অর্থাৎ আপনার ল্যান্ড আছে, সেই ল্যান্ডটা যদি ব্যাংকে যদি মর্টগেজ করে এটা লোন নেন, তাহলে সেটাও বলে দিতে হবে যে এই ল্যান্ডটা ফ্রি ল্যান্ড না, এটা কি মর্টগেজ ল্যান্ড, ফ্রি হোল্ড ল্যান্ড না। তারপরে আপনার এক্সপেন্ডিচার তো কনস্ট্রাক্ট দ্য প্রপার্টি, এটা কি কি ধরনের এই বছরে কারেন্ট ইয়ারে আপনি বিল্ডিং করছেন, বিল্ডিং এ কি কি নতুন অ্যাড করছেন, এটাও যোগ করে দেখাইতে হবে।
কন্ট্রাকচুয়াল কমিটমেন্ট অফ দ্য অ্যাকুইজিশন হবে যদি এমন হয় যে আপনি ল্যান্ড ল্যান্ড কেনার সময় চুক্তি করছেন যে এখন 10 বিঘা কিনছি বাট ভবিষ্যতে আগামী বছর আরো 5 বিঘা কিনতে হবে, এরকম যদি কমিটমেন্ট থাকে সেটাও আপনাকে মেনশন করতে হবে। কম্পেনসেশন ফ্রম দ্য থার্ড পার্টি প্ল্যান প্রপার্টি ইকুইপমেন্ট ওয়ার ইম্পেয়ার্ড লস, আপনি যদি একটা গাড়ি কেউ অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, ইন্স্যুরেন্স কোম্পানিতে যদি গাড়ির কোনো ক্লেম পান সেটাও মেনশন করে দিতে হবে কত টাকা আপনি ক্লেম পেলেন। সো দিজ আর দ্য বেসিকলি আইএস 16 পুরোটাই আমি কিন্তু A to Z আপনাদেরকে পিপিটি এবং মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে দেখিয়েছি। তার ডিসক্লোজারটা নোটে আসবে না? জি জি জি। ডিসক্লোজারটা নোটের মধ্যে মাধ্যমে আসবে। ডিসক্লোজার মানেই তো নোট, ডিসক্লোজার মানেই নোট, হ্যাঁ ডিসক্লোজার মানেই নোট, হ্যাঁ। এই যে স্যার এই এই যে ইন্স্যুরেন্স ক্লেম করলে ওই ক্লেমের টাকাটা কোথায় দেখা, এটা কি স্যার অ্যাসেটে ওরা আসবে? লিখে দিবে যে আপনি লিখে দিবেন নোটে যে আমি গাড়িটা নষ্ট হয়ে গেছিল, অ্যাক্সিডেন্ট করছে, ইন্স্যুরেন্স থেকে এত টাকা পেয়েছি বা পাবো, হ্যাঁ এরকম করে লিখে নোটে লিখে। এই যে নোট মানে ডিসক্লোজার, এই যে উনি যে যিনি বললেন নোটে লিখতে হয়, নোট মানে ডিসক্লোজার, এই যে যেটা লিখছি না ওইটাই হচ্ছে আপনার ডিসক্লোজার, হ্যাঁ। স্যার সেই টাকাটাকে আমি ওই গাড়ির ভ্যালুর সাথে যোগ করতে পারবো? না 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 না, ওটা যোগ করবেন না, আলাদা। ওই ওটা ওসিআই তে হুম ইনকাম। হুম, ওটা আলাদা দেখাবেন, হ্যাঁ ওটা হচ্ছে অন্যভাবে দেখাবেন, হ্যাঁ। ঠিক আছে। সো মানে আপনাদের তো কোশ্চেন করলেন, এনি আদার কোশ্চেন? লাস্ট কোশ্চেন নিতে পারি, বলেন তো। স্যার আপনি প্রথমে বললেন স্যার আজকে আমাদের চতুর্থ ক্লাস, কিন্তু আপনার সাথে তো আমাদের আজকে থার্ড আচ্ছা ক্লাস ছিল। আচ্ছা হোক, থার্ড ক্লাস হলে থার্ড ক্লাস, এটা নিয়ে চিন্তা নেই আপনার, কোনো চিন্তা। স্যার থার্ড স্যার ক্লাস হলে থার্ড ক্লাস, হ্যাঁ ঠিক আছে, স্যার হ্যাঁ থার্ড ক্লাস, হ্যাঁ বলেন। থার্ড ক্লাস ঠিক আছে, হ্যাঁ স্যার ওই বলেন। যে স্যার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এখন যে আলোচনাটা স্যার আপনি আমাদেরকে করলেন, হ্যাঁ এটা স্যার ঠিক আছে। মোটামুটি 1 ঘন্টার মধ্যে স্যার অ্যাকচুয়ালি ওই কনসেন্ট্রেশন দিতে চাইলে ওইভাবে মানে আসে না স্যার। হুম। এখন স্যার আমি যেটা মানে বলতেছি স্যার, এই যে আপনি একদিন বলছিলেন ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ঠিক আছে, যেটা ধরেন অনেক পয়েন্ট আছে যেটা স্যার মানে অ্যাকচুয়ালি কুইক ভাবে বোঝা, মানে এটা আপনার পক্ষে স্যার সম্ভব না, কারণ এটা স্বাভাবিক। এত কিছু অনেক কোশ্চেন একবারে স্যার আপনার দেওয়া সম্ভব না। আচ্ছা ওইটার জন্য কি স্যার স্পেশাল মানে কোনো ক্লাস নিবেন কিনা স্যার? বা আমি বুঝিনি আমরা ম্যানেজারের দরকার অ্যাকাউন্টিং মানে বুঝিনি আপনি, আমি মানে স্যার কোশ্চেন। ওই যে যেমন স্যার কিছু মেথড আছে বা এখানে যে আলোচনাগুলো হলো স্যার, হুম সবগুলো তো স্যার অ্যাকচুয়ালি অনেক সময় ধরা যায় না পয়েন্টগুলো। হুম। যেগুলো স্যার আমরা ধরতে পারিনি রেকর্ড ক্লাসগুলো শোনার পরে, ওইগুলো নিয়ে স্যার ফার্দার আর ইয়া করবেন কিনা স্যার, মানে কোনো ক্লাস আচ্ছা নিবেন আমি কিনা? ওই যে কি বলে আমাদের এই সাজেদুল মাথায় রাখেন, মানে আমি উনি কি বলতে চাচ্ছে আমি ঠিক বুঝতেছি না, আপনি একটু বুঝে নেন যে কি চাচ্ছে উনি, সেভাবে কিছু করা গেলে আমরা করবো, হ্যাঁ অসুবিধা নেই। তবে এইখানে যেটা হচ্ছে, আমি আজকে যে ধরেন IS 16 যেভাবে পড়ালাম, খুব কম লোকই এইভাবে করে পড়াবে। এক সেকেন্ড হচ্ছে যে এর সাথে আমি যেটা করব সেটা হচ্ছে আগেও অ্যাটলিস্ট বিভিন্ন ধরেন লেটসে আইসিএমএ বি চিটাগাঙের মেম্বারদের জন্য একটা সিবিটি করছিলাম, খুব সুন্দর ডিটেইল। তারপরে এসিসিএ দের একটা সেশন এরকম নিয়েছিলাম, ওই জি রেকর্ডগুলো স্যার। আছে আমার কাছে। জি তো স্যার। এখানে আমি তো আপনাদেরকে এটা দিয়ে দিব। আর ওখানে জি ওরা স্যার। অনেক কোশ্চেন করছে, অনেক কোশ্চেন করছে, ক্লাসটা মনে হয় 2.5 ঘন্টা 2 ঘন্টা। তো সেই কোশ্চেনগুলো আমি সামারি করে ওটাকে কেটে ছেটে অনেক 1.5 ঘন্টার ভিতরে বোধহয় আছে। আপনি চাইলে সেটাও হয়তো আমি আপনি এখানে গ্রুপে দিব, ওইটা একটু দেখেন। ওকে স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এরপরেও যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি তো আমি প্রতি প্রতি ক্লাসের কথার ভিতরেও জিজ্ঞেস করি, বুঝছেন কি বুঝেন নাই এটা জিজ্ঞেস জি করি, জি আপনাদের বুঝাই দেই, আবার শেষে একটা দুটো কোশ্চেন অলওয়েজ নেই, হ্যাঁ। জি তো স্যার। এই আর কি, তো আমি তো ধরেন অন্যেরা যেভাবে আমি 1 ঘন্টা 4 মিনিট এখন ক্লাস চলতেছে, হ্যাঁ তো জি স্যার। 1 ঘন্টা 4 মিনিট যেভাবে পড়িয়েছি, অন্য যে কেউ এইটাকেই, এই কথাগুলো যেটা আমি বলছি এটাই 2 ঘন্টা ধরে পড়াবে। আমার একটা মেথোডোলজি হচ্ছে যে আমি খুব ফোকাস থাকি, মানে বলার চেষ্টা করি, হয়তো আপনাদের মাথায় একটু প্রেশার লাগে, তো এই প্রেশারটা চলে যাবে যদি আপনি আবার এটাকে রিভিউ করেন, কারণ আপনার তো রেকর্ডের ক্লাস দেওয়া হয়। জি লাস্ট আরেকজন কি বলছিলেন, লাস্ট স্যার কোশ্চেন। হুম স্যার হুম। আমাদের মানে ইয়া করার জন্য যদি আপনি অ্যাডভান্স কিছু মডেল বা কিছু ইকুইপমেন্ট আমাদেরকে দিয়ে রাখতেন, তো আমরা যদি ওইগুলা রিভিউ করার পর যদি কোনো আচ্ছা কোশ্চেন। আপনারা সবাই কি আইএস বইটা কিনেছেন? না স্যার এখনো কিনা হয়নি না স্যার। স্যার, এটাই এই আর কি, এই জিনিসটাই যদি সাজেদুল আপনি জি স্যার। বলতেন। সাজেদুল জি সাজেদুল স্যার। আচ্ছা স্যার স্যার সাজেদুল আপনি, হ্যাঁ ওনারা এইখানে ক্লাসে যারা আছে ওনাদের হচ্ছে IS IFRS এর বইটা একটু লিঙ্ক টিঙ্ক শেয়ার করে দেন, ওনারা কিনে নিক। এক,
আর আমি সেই এটার সাথে সাথে আপনার এই রিলেটেড ভিডিওগুলো দিয়ে দিব। আপনি এই কন্টেন্টগুলো তো কালকে দিবেন, যেমন ধরেন এখন যেটা দেখাইলাম বা বার্জারের অ্যাকাউন্টসটা তো কালকে আপনি পিডিএফ দিয়ে দিবেন। হ্যাঁ, মানে কালকে কালকে আমাদের অফিস খোলা হলে কালকেই দিবেন, না হলে পরশু দিন দিবেন, এটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি এই রিলেটেড ভিডিওগুলো দিচ্ছি, আর আপনি ওনাদের সাথে যোগাযোগ করেন যে আইএসআইএফআরএস বইটা লেটেস্ট ভার্সন যেহেতু আসছে, সেই আইএসআইএফআরএস এ আমরা নতুন করে আবার দেখবেন, আপনারা তো খেয়াল করবেন যে IFRS 18 যেটা এখনো 2027 সালে হবে, সেটাও আমরা আমাদের বইতে এনেছি। সো আইএসআইএফআরএস বইটা আপনারা নিয়ে নিন, হ্যাঁ, সো দ্যাট আপনারা তাহলে আর একটু অ্যাডভান্স ম্যাটেরিয়াল সামনে পেলেন। ওকে স্যার। ঠিক আছে, তাহলে রাখি, আজকের মতো ক্লাস শেষ করি, আমি ম্যাটেরিয়ালগুলো দিয়ে দিচ্ছি, মানে ওকে স্যার, ক্লাসের থ্যাংক ইউ স্যার। টপিকগুলো। জি, থ্যাংক ইউ। থ্যাংক আসসালামু ইউ। আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।